Acha, right now we are live. Okay. So, Assalamu alaikum, everyone. Welcome to Aspire Talk. This is Nerin, and hello. I hope I'm clearly audible to everyone. Okay, so let's start. First of all, welcome to Aspire Talk. This is Nerin, and we have Mr. Fahad and Miss Probha with us as my fellow hosts. In this kind of conversation, we generally discuss about the learning from people's journey, understanding their challenges, and how they overcome those, and the future guidance for our potential students. So today we will have a discussion with Alan Kobir Bhaiya. Alan Kobir Bhaiya has a diverse professional background, uh, transitioning. uh, স্নেহেরা আপনি Uh, So I'm actually ne- facing some network issue. I hope I'm clearly visible and audible right now. yes you are. Okay. Okay, thank you. So, transitioning from textile engineering background at Butex to the global automotive industry, currently he is serving as area supervisor at Tesla, Sweden. He has also held key roles as a project manager at Elico and the founder of Nordic Turns AB. It's a big achievement, and we all know how tough it is to get there. But behind every success, there is a story of struggles, learning, and hard work. Today, we will discuss about the journey, how he started, what challenges he faced, and what advice he has for us. So, first of all, Assalamu alaikum and welcome to today's Aspire Talk. Bhaiya, কেমন আছেন আপনি? ও, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কি বাংলায় শুরু করব নাকি ইংরেজিতে কন্টিনিউ করব? আমরা বাংলাতে ভাইয়া, কন্টিনিউ করি। আপনার ইচ্ছা। না, আমি আপনি বাংলাতে যেখানে ইংলিশেও আপনার যেখানে সমস্যা নেই, কারণ আমার মনে হয় যে শিওর ভাইয়া। বাংলাতে আমাদের ল্যাঙ্গুয়েজকে আমরা রেসপেক্ট করি। So, জি আহ, জি আমরা শিওর অফ বাংলাতেই করি। কোর্স। জি জি নাহরিন, ফাহাদ এবং প্রভা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর একটা লাইভ সেশন আয়োজন করার জন্য এবং আমাকে এটাতে গেস্ট হিসেবে ইনভাইট করার জন্য। আমি মনে করি যে আহ, যে অর্গানাইজেশন আপনারা কাজ করছেন এবং যেই উদ্দেশ্য এবং অবজেক্টিভস নিয়ে আপনারা এই লাইভ সেশন করছেন, সেই লাইভ সেশনের উদ্দেশ্য অবশ্যই আম, খুব বড়ভাবে আলোড়িত হবে ইনশাল্লাহ। এবং দর্শকদের যে কোশ্চেন্স আছে, সেই কোশ্চেন্স গুলোর অ্যান্সার হয়তো আমার অ্যান্সারের মধ্য থেকে হয়তো কোনোভাবে না কোনোভাবে প্রতিফলিত হবে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আহ, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমাদের সব হ্যালো। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমাদের সবার জন্য আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা ইন ডিটেলসে আরেকবার একটু বলতেন, তাহলে হচ্ছে বেটার হতো আমাদের যারা অডিয়েন্স এবং ভিউয়ার্স আছেন তাদের জন্য। আমি আহ, বাংলাদেশের নাখালপাড়ায় আমার জন্ম, ঢাকাতে তেজগাঁও থানাতে অবস্থিত, এবং আহ, নাখালপাড়াতেই আমার বড় হয়ে ওঠা। আমার স্কুল ছিল নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল, ওখান থেকে আমি মেট্রিক পাস করি। তারপর আমি তেজগাঁওতেই বিএফ শাইন কলেজে এইচএসসির জন্য ভর্তি হই এবং ওখান থেকে আমি এইচএসসি দেই। আমার এইচএসসির পর আমি কিছুদিনের জন্য আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। দেন আমি 1 বছরের একটা গ্যাপ দিই, কারণ আমার আমার এবং আমার ফ্যামিলির ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ার হই। তো প্রথমবার আমি বুয়েটে চান্স পাই না। আমাদের সময় থেকে বুয়েটের প্রথমবার মানে সেকেন্ড বারের যে অপশন ছিল পরীক্ষা দেওয়া, সেটা বন্ধ করে দেওয়া হয় আমাদের ব্যাচ থেকে। তো প্রথমবার ট্রাই করে না হওয়ার পর আমি ওয়েটিংয়ে ছিলাম, লং ওয়েটিংয়ে ছিলাম, বাট কোনোভাবে ডাক পাইনি। তো বুয়েটে না হওয়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। কোনোভাবে আমার যে সাবজেক্টে আমি ভর্তি হই, সেই সাবজেক্টটা আমার
খুব একটা মন মতো সাবজেক্ট হয়নি, আমি পছন্দ করতাম না। তো চিন্তা করলাম যে না, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাক করবো। তারপর আমি ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং করার জন্য আরো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ট্রাই করি। দেন আমার যে টিচার ছিলেন ফয়সাল ভাই, 27 ব্যাচের, উনি আমাকে ইন্টারমিডিয়েটে প্রাইভেট পড়াতেন। তো উনি আমাকে সাজেস্ট করলো যে আলম, তুমি কেন টেক্সটাইলে ট্রাই করছো না, তুমি তো টেক্সটাইলে খুব ভালো করবে। আমি বললাম না, টেক্সটাইলে ইন্ডাস্ট্রিতে জব করতে হয় এবং টেক্সটাইলের পার্সপেক্টিভ কি আমি জানি না। বাট সামহাউ ফয়সাল ভাই উনি আমার বাবা মাকেও ম্যানেজ করলেন যে হ্যাঁ, টেক্সটাইল খুব ভালো হবে। সো আমি টেক্সটাইলে ভর্তি পরীক্ষা দিই এবং টেক্সটাইলে খুব ভালো রেজাল্ট করি ভর্তি পরীক্ষা। মনে হচ্ছে আমি 16 পজিশন পাই। আরো অন্যান্য জায়গাও পাই, বাট তারপর কোনোভাবে অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে চান্স না পাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে যেহেতু টেক্সটাইলও একটা ইঞ্জিনিয়ারিং কোর্স, আমি ইঞ্জিনিয়ার যেহেতু হতে চাই, তো আমি টেক্সটাইলে ভর্তি করি। এবং এইটা একটা ডিসিশন মেকিং একটা অপরচুনিটি আমি বলবো। বর্তমানে যারা টেক্সটাইলের বা বুটেক্সে চান্স পাইতে চায়, বা যারা মনে করে যে বা অনেক সময় আমি গ্রুপে দেখি কোশ্চেন করে, ভাইয়া আমি টেক্সটাইলে কেন পড়বো, বা টেক্সটাইলে পড়ার পর আমার কি হবে, আমার ক্যারিয়ার কি হবে, আমি কি বিসিএস ক্যাডার হতে পারবো, আমি কি আমি কি বড় কোনো প্রজেক্ট ম্যানেজার হতে পারবো, আমি কি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনে জব করতে পারবো, আমাকে জিজ্ঞেস করে। আসলে এই কোশ্চেনগুলো তখন আমার মাথায় আসা উচিত ছিল, কিন্তু আমার মাথায় তখন কোনো কোশ্চেন আসেনি। আমার মাথায় শুধু একটাই কোশ্চেন আসে যে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এবং আমি বুয়েটে চান্স পাই। তো অপশন আর তেমন কোনো খোলা ছিল না। লেদার টেকনোলজি ছিল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছিল ঢাকাতে, আর ইঞ্জিনিয়ারিং এর তেমন কোনো প্রাইভেট ছাড়া আর ইঞ্জিনিয়ারিং এর তেমন কোনো ইউনিভার্সিটি ছিল না। আর আমার আব্বার ইচ্ছা ছিল যে আমার সরকারিতেই পড়তাম। ওকে, ফাইন। আদারওয়াইজ আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তখন ট্রাই করতাম, তাহলে হয়তো আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরতাম যে হ্যাঁ, এই ইঞ্জিনিয়ারিংটা আমি পড়তে চাই। অ্যাকচুয়ালি আমি পড়তে চাই না, বাট যেহেতু চান্স হয় নাই এবং এই কোশ্চেনগুলো আমার মাথায় আসেনি যে আমি ভবিষ্যতে কি হতে চাই। নাও দ্য জেনারেশন ইজ ভেরি স্মার্ট। তারা স্মার্ট ওয়েতে থিঙ্ক করে, তারা চিন্তা করে যে হ্যাঁ, এরপরে কি হবে। আমাদের সময় লিমিটেশনস ছিল, টেকনোলজির লিমিটেশনস ছিল, স্মার্টফোন ছিল না, ফেসবুক ছিল বাট খুব লিমিটেড এডিশন ছিল, ইউটিউব ছিল না, বা এরকম কোনো লাইভ সেশন ছিল না যেখানে কোনো কেউ একজন মানে বলবে বা মোটিভেট করবে যে হ্যাঁ, এই কোর্সে পড়লে তুমি এই হতে পারবা, এই ইঞ্জিনিয়ারিং করলে তুমি এই হতে পারবে। সো দ্যাট ফ্রাস্ট্রেশনটা একটা লেভেলে গিয়ে বন্ধ হয়ে যায়। বা আমি চিন্তা করতাম যে না, এটা তো আমিই চুজ করছি, বাট ইট ওয়াজ নট মি। ফ্যামিলি প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার আকাঙ্ক্ষা, এগুলো থেকেই টেক্সটাইলে ভর্তি। টেক্সটাইলে আমি 4 বছর লেখাপড়া করি এবং আমার স্কুল কলেজের রেজাল্ট অনেক ভালো ছিল। অফকোর্স আমি টেক্সটাইল চান্স পেতাম না, বাট টেক্সটাইলে আমার রেজাল্ট খুব খারাপ হয়। কেন খারাপ হয়? বিকজ আমি ওই যে বললাম, আমার ইচ্ছা ছিল না। সো ক্রমাগত ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এফএমটি, তারপর ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, এই সমস্ত কোর্সের কোনো কিছুই আমার মাথায় ঢুকতো না। আমি একটু সত্যি কথা বলছি, একদম সত্যি কথা বলছি। অবশ্যই আমরাও হচ্ছে, যেহেতু আমি নিজের টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, সো আমি আসলে রিলেট করতে পারছি এই ইস্যুগুলোর সাথে। হ্যাঁ, আমার একদম মাথা ঢুকতো না। আমি ক্লাস করতাম না খুব একটা, প্রচুর পরিমাণে টিউশন করতাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্লাস করতাম। আর হচ্ছে বিভিন্ন ধরনের অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত ফ্রেন্ডরা আছে তাদের ইঞ্জিনিয়ারিং এর গল্প শুনতাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা কি পড়ছে, ম্যাথসে যারা আছে, ম্যাথমেটিক্সে যারা পড়েছে তারা কি পড়ছে। আমার একটা ফ্রেন্ড তখন ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে, মানে ফার্স্ট হয় ঢাকা ইউনিভার্সিটিতে, সে ফিজিক্স কোর্স নেয়। ওকে জিজ্ঞেস করলাম যে তুই ফিজিক্সে কেমন করছিস? না, আমি তো পিএইচডি করব ফিজিক্সে। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা টেক্সটাইলে কি পিএইচডি করার কোনো সুযোগ আছে? না, নাই। ওকে, তাহলে রেজাল্টের ধার ধারে লাভ নেই। বড় ভাইরা অলরেডি বলছে পাস কর আলাম, সাথে সাথে তোর জব রেডি। সো নো টেনশন, জাস্ট পাস করলেই হবে। এইভাবে কোনো রকম আমি ব্যাচেলার পাস করে আসি। ভেরি ডিমোটিভেটিং টু সে দ্যাট, বাট দিস ইজ দ্য ট্রুথ। এবং আমার লাইফের ভুল মনে হয় আমি তখন থেকে শুরু করেছি। কারণ যদি ব্যাচেলারের রেজাল্ট কেউ ভালো না করে, it can be even Bengali language, it can be even Urdu language, it can be history,
or other courses, no matter what it is. But if you want to do a better job after your career, after your graduation, you must have a good score in your bachelor. এটা খুব গুরুত্বপূর্ণ, সবার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ এটা, যে আমরা যারা ব্যাচেলরে লেখাপড়া করছি, আমাদের ব্যাচেলরের রেজাল্ট দিয়ে, স্কোর দিয়ে পরবর্তী প্রত্যেকটা জায়গায় আমাকে এভালুয়েট করা, আমাকে দেখা হবে আমি কতটুকু যোগ্য পরের কোর্সটা নেওয়ার জন্য, পরের প্রোগ্রামটা করার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। তো যখন ব্যাচেলরের রেজাল্ট খারাপ হলো, তখন এটা স্বভাবতই খুব ইম্পর্টেন্ট যে আমাকে ব্যাক আপ নিয়ে কাজ করতে হবে। আমি অনেক বছর জব করলাম এবং জব করার পর আমি চিন্তা করলাম যে না, আমার রেজাল্ট তো খুব খারাপ, আমি দেশের বাইরে যেতে চাইলেও যেতে পারবো না, তো আমাকে একটা মাস্টার্স করতে হবে। এবং আমি ডিসিশন নিলাম যে আমি ভাইয়া এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে আপনি কি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে যেরকম ইউজুয়ালি হচ্ছে আমরা প্রোডাকশনে জব করি, আপনি কি পাস করার পর আন্ডার গ্রাজুয়েশনের পর কি সেরকম কোনো জবে আপনি অ্যাপ্লাই করেছিলেন বা এঙ্গেজ হয়েছিলেন? হ্যাঁ, অফকোর্স। আমার প্রথম জব ছিল থার্মেক্স গ্রুপে, এবং ওটা পুরোপুরিভাবে প্রোডাকশনে ছিল। আমি মার্চেন্ডাইজার ছিলাম এবং মার্চেন্ডাইজার নামে ছিলাম, বাট কাজে কর্মে সবকিছুতে আমি প্রোডাকশনের একজন লেবারের মতোই ছিলাম, কাইন্ড অফ। আমি জানি না আমাদের ইডি স্যার আসাদ যেমন ইমন, উনি কি এই লাইভ প্রোগ্রাম দেখছে কি না, বাট আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই মনে মনে যে এই ধরনের কাজও আমাকে দিয়ে একসময় করিয়েছেন বিভিন্ন ফ্যাক্টরির মালিকরা। হ্যাঁ, ফটোকপি থেকে শুরু করে কি করি নাই, স্ক্যানিং, ফটোকপি, ওই রাত্রেবেলা ট্রাকের মধ্যে মাল উঠাই দিয়ে তারপর রাত 3টার সময় বাসায় যাওয়া, দেন পরের দিন সকালবেলা আবার এসে মিটিংয়ে যাওয়া, মিটিং থেকে কাপড় নিয়ে এসে ডাইংয়ে দেওয়া, সবই করেছি। সকালবেলা এসে বসে থাকতাম ইয়ান ডাইংয়ে, সুতার প্রোগ্রামিংটা কীভাবে দিব, কারণ ইয়ান ডাইংয়ের মিটিং করতে হলে তো সুতার প্রোগ্রামিংটা, সুতাটাকে ডাই হইতে হবে, সেটা যখন মিটিংয়ে যাবে দেন ডাইং হবে, রাইট? তো মিটিংয়ে যা তো লাভ নেই, মিটিং মাস্টার বলবে যে ডাইংয়ের সুতা আগে আনো, তারপরে তোমারটা আমি প্রোগ্রামিং দিব। সো আমি একদম রুট লেভেল থেকে এসেছি, একেবারে রুট লেভেল। এবং টেক্সটাইলের ওই যে ব্যাচেলর, আমি রিসেন্টলি একটা মুভি দেখেছি, মুভিটার নাম হচ্ছে ড্রাগন, একটা মালায়ালাম মুভি, এবং ওই মুভিতে একদম সেম ঘটনা ঘটেছে। ওই মুভিতে ওই নায়কটা এরকম মানে ব্যাচেলরের ঠিক মতো লেখাপড়া করে না, লাস্টে দিয়ে যেয়ে তাকে এই কোর্সগুলো শেষ করতে হয় এবং এটা গল্পের প্রয়োজনে করতে হয়। আমার ক্ষেত্রে সেমটাই হচ্ছে, আমি ব্যাচেলরে খুব ফাঁকিবাজি করেছি, স্কোর ভালো করি নাই, কিচ্ছু শিখি নাই। ইভেন তো আমাকে যদি বলা হয় যে ফ্যাব্রিক, এই ফ্যাব্রিকটা কি, আমি বলতে পারতাম, একটা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক আমি চিনতাম। তো কিন্তু ফ্যাক্টরিতে যাওয়ার পর একদম উসুল করে নিয়েছে আমার কাছে, আমাকে সব এক্সপেরিয়েন্সটা এক্স্যাক্টলি আমাকে সব শিখতে হয়েছে, এক্সপেরিয়েন্সটা সব শিখে দিয়েছে। হ্যাঁ, একদম একদম সুতার কাউন্ট থেকে শুরু করে, মানে যেটা স্টুডেন্ট লাইফে শেখে না, সেটা আমাকে প্র্যাকটিক্যাল লাইফে ওখানে শিখতে হয়েছে। সো বাঁচার কোনো উপায় নেই, শিখতে হবেই, আগে অথবা পরে। সো বেটার আগে শিখে নেওয়া, সো দ্যাট আমি যখন ফিল্ডে যাব, দেন আই উইল বি দ্য কিং, আই ক্যান টিচ আদার্স, আই ক্যান মেন্টর আদার্স, আই ক্যান বি বাডি। যদি আমি না পারি তাহলে মানুষ আমাকে শেখায়, and then ওরা হাসাহাসি করবে, ও আচ্ছা উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে আসছে না, কিছুই পারে না। আমার সাথে এরকমটা হয়েছে, অনেক নন টেকরা আমাকে বলতো যে ও আচ্ছা আপনি তো ফ্যাব্রিকই চেনেন না, আপনি কিসের ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। Yes, of course, I have to listen because I didn't study in that. So আমি পরে বলছি, আমার ক্যারিয়ারের কথা বলছি একটু পরেই। মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। দ্যাট ওয়াজ কাইন্ড অফ আমার ট্র্যাক চেঞ্জ হয় এবং আমাকে নতুন দিগন্তে নিয়ে যায়, নতুন একটা হরাইজন্টাল ডাইরেকশন আমাকে সে মুভ করায়। আমি তখন বুঝতে পারি যে আসলে লেখাপড়াটা আমরা মনে হয় প্রশ্নগুলো পরে নিলেই ভালো। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মনে হয় যে নর্থ সাউথে পড়ার পর আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এডুকেশনটা কেমন হওয়া উচিত, এডুকেশনের অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয়, গ্রুপ স্টাডি কিভাবে করতে হয়, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, ইংলিশে কথা কিভাবে বলতে হয়, সব কিছু আমার মনে হয় যে আমি নর্থ সাউথে MBA করতে গিয়ে শিখেছি। তাহলে কি কোশ্চেন হতে পারে, ভাইয়া তাহলে কি আপনি বুটেক্সে কিছু শেখেন নাই? অফকোর্স বুটেক্সে আমি শিখেছি,
আমি অনেক কিছু শিখেছি, কিন্তু বুটেক্সের তখনকার ট্রেডিশনাল যে মেশিনারিজ ছিল বা পড়ালেখা করানোর যেই ধাঁচ ছিল, সিটিইটি ছিল তখন, কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছিল, সেটা অনেক মান্যতার আমলের ছিল। এবং সেখানে আমরা বেসিকলি কিভাবে কিভাবে জব পাওয়া যায়, নেটওয়ার্কিং করা যায়, কমিউনিকেশন বিল্ড করা যায় কিভাবে বড় ভাইদের সাথে, বা হয়তো যারা প্র্যাকটিক্যাল করেছে তাদের জন্য প্র্যাকটিক্যালের অনেক বেশি লার্নিং হয়েছে, আমার জন্য খুব একটা না, আমি প্র্যাকটিক্যাল ক্লাসে তেমনটা যেতাম না। সো আমার কাছে মনে হয় যে আমি মেইন যে লেখাপড়া করার ব্যাচেলর থেকে যে রিসার্চ কিভাবে করতে হয়, একটা থিসিস পেপার কিভাবে জমা দিতে হয়, বা কি ফন্টে একটা থিসিস পেপার হয়, এটাও আমি জানতাম। নর্থ সাউথে গিয়ে যখন প্রত্যেকটা কোর্সে যখন আমাকে বললো যে আপনার এগুলো সব আপনি ফেল, তখন আবার করা, আবার বাইন্ডিং করা, আবার নীল খেতে দৌড়ানো, আবার সারা রাত জেগে জেগে, তখন কিন্তু আমি অলরেডি এইচএনএম জব করি, তো সারাদিন রাত ধরে শুধু পড়ালেখা আর পড়ালেখা। তো তখন নর্থ সাউথের এই এমবিএটা আমাকে অনেক সাহস জুগিয়েছে পরবর্তী ধাপের পড়ালেখা করার জন্য। আমার কাছে মনে হয়েছে যে না, আই ক্যান ডু ইট স্টিল। আমি এখনো পর্যন্ত আগের মতো সেই মেট্রিক ইন্টারের মতো মেধাবী আছি। সো আমার মনে হয় যে এখন আমি আমার ওটা কাজে লাগাইতে পারবো। টেক্সটাইলের পড়ার পর এবং টেক্সটাইলের ফ্যাক্টরিতে জব করার পর স্পেশালি আমার কাছে মনে হয়েছে যে আমি কাইন্ড অফ কোনোভাবে না কোনোভাবে আমি কোনো একটা জায়গায় স্টাক হয়ে গিয়েছি এবং ওইখান থেকে বের হওয়ার আমার কোনো উপায় নেই। ইটস অলরেডি স্টাক। সো হ্যাঁ, তাহলে জি ভাইয়া, তাহলে এই ক্ষেত্রে কি আমরা এটা অ্যাডভাইস হিসেবে নিতে পারি যে আমাদের হচ্ছে গ্র্যাজুয়েশনের পর আমাদের প্রোডাকশনে জব না করে মার্চেন্ডাইজিং এর দিকে হয়তো বা যদি যাই এবং পাশাপাশি যদি হচ্ছে আমরা একটা এমবিএ করি তাহলে সেটা ভালো হবে? না, অ্যাডভাইসটা এটা না, রং ডাইরেকশনে যাচ্ছে তাহলে। এটা আমি অ্যাকচুয়ালি মানে জি, কোনো সমস্যা নেই। অ্যাডভাইসটা হচ্ছে এরকম যে যেটা আমি করব সেটা আমি খুব বুঝে শুনে করব এবং এইটাতে আমি বেস্ট ট্রাই করব। প্রথমেই বলেছি যে বুটেক্সে যাওয়াটা আমার খুব একটা আমার ডিসিশন ছিল না, ভালো লাগে নাই, সেজন্য পড়ালেখা করতে পারি নাই। তো প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভালো লাগা। যা আমি করছি তা আমাকে ভালো লাগাইতে হবে। আমি কিসে মজা পাচ্ছি, আমি কিসে ইন্টারেস্টিং ফিল করছি, হোয়াট মেক মি ভেরি মোটিভেটেড এভরি ডে। এটা এরকম না যেন না হয় যে আমি একটা জিনিস পড়ছি অ্যান্ড দেন আমি এটা ভুলে যাচ্ছি, বা আমি এটাতে ইমপ্লিমেন্টেশনের কোনো জায়গা দেখছি না, বা আমি ইমপ্লিমেন্টেশন করতেও চাচ্ছি না, আমি জাস্ট জব পাবো সেজন্য আমি পড়ালেখাটা করছি। বাট শুড নট বি। যেটা আমি করব সেটা আমি এটা কনসিডার করে নিচ্ছি যে যারা এখন বুটেক্সে পড়ছে তাদের ইচ্ছা হচ্ছে দে উইল বি দ্য বেস্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। এটা ভেবেই সে বুটেক্সে আসছে। যদি এটা সে হতে না পারে, দেন হি শুড নট বি ইন বুটেক্স, হি শুড বি ইন আদার প্লেস, মেবি ইন আদার ইঞ্জিনিয়ারিং or maybe some other field. I don't know that. But those who are admitted in Butex, they are well, they are very smart, they are very meritorious student, brilliant. They know that they want to be a very successful textile engineer in the world, and he or she they really want to make an impact on their career, not only for them but also for other people. So অ্যাডভাইসটা হচ্ছে এটা যে যা করবো আমরা সবকিছু আমরা আগে থেকে বুঝে শুনে এবং ওইটাতে মন লাগায় কাজ করবো। যেমন আমার কাছে মনে হয়েছে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভালো। যখন আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে গিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা কোর্সে আমি A+ পেতাম, এবং আমার কাছে মনে হতো যে হ্যাঁ আমি তো এটাতে খুবই ভালো, তাহলে আমি যদি বিবিএ করতাম আইবিএ থেকে, দেন ইট কুড বি মোর এফিশিয়েন্ট ফর মি। কারণ আমার মধ্যে লিডারশিপ প্লাস মোটিভেশন কমিউনিকেশন এগুলো আগে থেকে ছিল। So why not management from the very beginning? So এই জন্য আমি ইন্টারেস্ট পাইনি। যখন আমি নর্থ সাউথে গিয়েছি and MBA করেছি তখন আমার কাছে মনে হচ্ছে this is my subject, this is my area where I can talk, where I can motivate many people, where I can motivate myself even. So the কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে যেটা আমরা করব ভালোভাবে করব এবং আমরা যে ফিল্ডটা পছন্দ করি সেখানেই আমি লেখাপড়া করার চেষ্টা করব। কোনো কারণে যদি আমি দেখি যে এটা ভুল হয়ে গেছে, then there are many ways to solve it, to change it. So আমরা তখন চেষ্টা করবো যে হ্যাঁ, যেমন আমি চেঞ্জ করেছি, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গিয়েছি, দেন আমি আরো পড়ালেখা করেছি। আমি তারপর চিন্তা করলাম যে সুইডেনে আসবো, দেন আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করলাম, মাস্টার্স করলাম হামসা ইউনিভার্সিটি থেকে, দেন আমি মাস্টার্স শেষ করলাম ইনফরমেটিক্সে ডাটা ড্রিভেন আইটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি অফ বোরস থেকে। সো এই জায়গাগুলো
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করার পরে খুলেছে। তারা তো টেক্সটাইলের যে ডিগ্রি ছিল সেটা দিয়ে আমি কোথাও চান্স পেতাম, কোনো ইউনিভার্সিটিতে আমি চান্স পেতাম। সো এমবিএ তে ভালো রেজাল্ট ছিল, সেজন্য হামসা ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট। দেন হামসা ইউনিভার্সিটিতে আমি ভালো রেজাল্ট করেছি, সেজন্য আমাকে ইনফরমেটিক্সে আমি যেতে পেরেছি। সো এবং পরের যেগুলো এসছে এগুলো কিন্তু সবই জবের ডিমান্ড ছিল। এখন আর আমার চয়েস নাই, কারণ আমি আমারটা পেয়ে গেছি। সো নাও ইটস ফর দ্য ক্যারিয়ার। ক্যারিয়ারে কি প্রয়োজন? ক্যারিয়ারের প্রয়োজন আমাকে এটা করতে হবে, আমাকে ওই সার্টিফিকেশন নিতে হবে। দেন আই টেক দোজ কাইন্ড অফ সার্টিফিকেশন। আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে পিএমপি করেছি, আমি আইএসসি থেকে আমি সিএসসিএ করেছি, আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রফেশন, এগুলো সবই ছিল ক্যারিয়ারের জন্য, আমার জন্য না। আমার জন্য শুধু ছিল ওই যে লিডারশিপ জায়গাটা। ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে নেক্সট স্লাইডে যেতে পারি আমরা। শিওর। সো ফর জার্নি কখনো শেষ হয় না। মানুষ দোলনা থেকে আরম্ভ করে কবর পর্যন্ত শিখতেই থাকবে এবং এই জার্নি শেষ হবে না। আমার জার্নিটাও অনেক স্ট্রাগলিং ছিল। আমি থার্মেক্সে যখন জয়েন করি, আমাদের ব্যাচের সবচেয়ে প্রথম জব পাই আমি, এবং সেটা ছিল নরসিংদীতে থার্মেক্স গ্রুপে। আগে থেকে আমার বাবা কথা বলে রেখেছিল, আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার মাঝামাঝি একসময় যাই এবং গিয়ে ওখানে কথা বলে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসি। আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার মাঝখানে আমি জয়েন। খুবই হ্যাপি ফেস, পাস করার আগে জব পেয়ে গেছি। প্রথম দিন থেকেই আমাকে বস্তা টানানো শুরু করা হলো। প্রথম দিন থেকেই স্যাম্পলগুলো নিয়ে যান স্যাম্পল রুমে, নিয়ে গিয়ে এগুলো সিলায়া তাড়াতাড়ি করে বাইং অফিসে চলে যান। বাইং অফিসে গিয়ে মিটিংয়ে চলে যান। আমি তো কি ব্যাপার, কোথায় আসলাম, কোথায় অফিস থাকবে, চেয়ার থাকবে, টেবিল থাকবে, কম্পিউটার থাকবে, কত মজা করবো, কলিগদের সাথে আড্ডা মারবো, সেগুলো কিছুই না। এগুলো কিসের মধ্যে এসে পড়লো? বাট দিস ইজ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স জার্নি। You have to accept it. If you are in Butex, you have to accept that in the very beginning you have to learn many things, even if it's not in the book. Lots of things you will learn from the field. আপনাকে কখনো শেখায় দিবে না একটা নিটিং মেশিনে আপনি কোন কাউন্টের সুতা ইউজ করলে কত ডায়ার মেশিন ইউজ করবেন, আপনাকে কেউ শেখায় দেবে না, কোনো বইয়ের মধ্যে এটা পাবেন না। আপনাকে এটা ওখানে গিয়ে মাস্টারের সাথে প্রোগ্রাম দিতে হবে। দেওয়ার পর যখন কাপড় কেটে যাবে বারবার, তারপর আপনি দেখবেন যে ও না 26 দিয়ে তো হবে না, 28 লাগবে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন আবার এসে নিটিং করতে হবে। সো দিস ইজ হাউ ইট ইজ। এবং এই জায়গাটা থেকে বের হওয়ার কোনো উপায় নেই, কাজ করতেই হবে। প্রথমে খুব ফ্রাস্ট্রেশন লাগবে যতদিন পর্যন্ত শিখতে না পারবো, বাট বিশ্বাস করুন শেখার পর ইটস ভেরি ইন্টারেস্টিং। যখন আপনি একটু সামনের লেভেলে যাবেন, যখন আমি এপিলিয়ন গ্রুপে গেলাম মার্চেন্ডাইজার হিসেবে, তখন আমি কাজ করা শুরু করলাম প্রাইসিং নিয়ে। আপনারা যদি কোনো কারণে শর্ট করতে চান আমাকে বললেই হবে, শর্ট করে দিই। মেহেরিন, প্রভা, ঠিক আছে কথা যে জি বলছি? ভাইয়া, অবশ্যই। জি ভাইয়া, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া এই ব্যাপারগুলো এত সুন্দর করে হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমাদের ইনকোয়ারিজ গুলো হচ্ছে ক্লিয়ার আউট করে দেওয়ার জন্য। ভাইয়া এই পর্যায়ে হচ্ছে আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনার আগ পর্যন্ত আপনি অ্যাকচুয়ালি আমাদের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য বেসিক্যালি একজন রোল মডেল হিসেবে দাঁড়িয়েছেন। কারণ আপনার আগ পর্যন্ত আমরা কখনো এটা চিন্তাও করতে পারিনি যে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে একজন হচ্ছে টেসলাতে জব পেতে পারে বা অটোমোটিভ ইন্ডাস্ট্রির দিকে হয়তো বা আগাতে পারে। কিন্তু আপনাকে দেখার পর থেকে আমরা আসলে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেছি, একটা স্কোপ পেয়েছি যে না এই দিকেও হয়তো বা আমরা ড্রাইভ করতে পারি আর কি। তো ভাইয়া আমরা যারা আন্ডার গ্রাজুয়েট হিসেবে এই দিকে হচ্ছে চিন্তা করতে চাই বা আপনার মতো টেসলাতে জব করার স্বপ্ন দেখতে চাই, তো তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো গাইডলাইন রয়েছে যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এইভাবে হচ্ছে আমাদেরকে এগোতে হবে বা এই স্কিলস গুলো আমাদের অ্যাচিভ করতে হবে, বা এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন? আমার কাছে মনে হয় যে আন্ডার গ্রাজুয়েট থেকেই হচ্ছে দ্যাটস দ্য বেস্ট টাইম টু ইমপ্রুভ ইয়োরসেলফ। এভরি ডে ইউ হ্যাভ এনাফ টাইম বলতে আমি বোঝাচ্ছি যে একটা ব্যাচেলর স্টুডেন্টের প্রত্যেক দিন যদি ধরা হয় 40 ঘন্টার, তো সে 40 ঘন্টা উইকে সে পড়ালেখা করে না। আমি যতটুকু জানি যদি সে খুব পড়ুয়া হয় তাহলে হয়তো 20 ঘন্টা লেখাপড়া করে, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি। এখানে ছেলেমেয়েরা করে 40 ঘন্টা, একদম ঘড়ি ধরে 40 ঘন্টা লেখাপড়া করে সপ্তাহে এখানকার স্টুডেন্টরা।
কিন্তু বাংলাদেশের খুব পড়ুয়া যে ছিল, আমাদের ব্যাচের কিছু খুব পড়ুয়া ছেলে মেয়ে ছিল যারা অলরেডি পিএইচডি করে খুব ভালো করেছে ওরা ওদেরকেও আমি দেখতাম না যে 20 ঘন্টার বেশি লেখাপড়া, বাট 20 ঘন্টা লেখাপড়া ইজ এনাফ। বাট এরপরে আরো 20 ঘন্টা থেকে যায়, রাইট? 40 ঘন্টা থেকে 20 ঘন্টা চলে গেলে আরো 20 ঘন্টা থেকে যায়। এই 20 ঘন্টায় অনেক কিছু করার আছে, কারণ যখন জবে ঢুকবেন আপনি, তখন আপনি 1 ঘন্টা সময়ও স্পেয়ার পাবেন, 1 ঘন্টাও পাবেন না। 20 ঘন্টা থেকে আপনি 1 ঘন্টা সময়ও জবের ক্ষেত্রে স্পেয়ার আপনার টাইম পাবেন না। ওয়াই? বিকজ আপনার জব 8 ঘন্টা হলেও টেক্সটাইলের কোনো মানুষ জব প্লেস থেকে 10 ঘন্টা 12 ঘন্টা নিচে বেরোতে পারে না, যেই প্রফেশনেই হোক না কেন, সে মার্কেটিং এ হোক, মার্চেন্ডাইজিং এ হোক, ফ্যাক্টরিতে হোক, যেখানে হোক না কেন। আচ্ছা, দেন যদি কেউ বের হইতে পারেও 5টার সময়, তাহলে সে মিনিমাম 2 ঘন্টার একটা কাজ হাতে নিয়ে তারপরে বাসায় আসবে, যেটা বাসায় এসে তাকে করতে হবে। আদারওয়াইজ সে খুব স্ট্রেসে থাকবে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারবে না। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বা আরো অনেক ফ্রেন্ডদেরকে দেখে তারপরে বলছি। আচ্ছা, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়ার ব্যাপারটা অনেক বেড়ে যায়। মানুষ যখন রেসপন্সিবল হয়, তখন তার ফ্যামিলিকে সময় দেওয়ার ব্যাপারটা অনেক বেড়ে যায়। সে অনেক বেশি সময় দিতে হয় তাকে, অনেক রেসপন্সিবিলিটি আসে, তার ক্রমান্বয়ে আসে, বাট আসতে থাকে। সো ওই সময়টা পাওয়া যায় না। ব্যাচেলরের সময়টা হচ্ছে সবচেয়ে মোক্ষম সময়, যেটাতে আমি দেখেছি, আমার ক্ষেত্রে যদি বলি, আমি ব্যাচেলরের মাঝখানের সময়টা বেশিরভাগ সময়, এখন আমি রোল মডেল হয়ে গেছি, ভেরি ফানি, বিকজ আমি বেশিরভাগ সময় ইংরেজি আর হিন্দি মুভি দেখে, আমার পাশের এক বড় ভাই ছিল, উনি সারাদিন বসে বসে খালি মুভি দেখতো। আরে ভাই, ওনার রুমে গিয়ে আমিও সারাক্ষণ মুভি দেখবো, যখনই সময় পাইতাম জাস্ট মুভি। 10 থেকে 12 ঘন্টা সময় আমি প্রতিদিন মনে হয় মুভিতেই নষ্ট করতাম। কিন্তু এই সময়টা যদি আমি তখন স্কিল ডেভেলপমেন্টে খরচ করতাম, যেমন যদি পাইথন শিখতাম, যদি আমি যদি সিকিউএল শিখতাম, আমি যদি হালকা পাতলা মেশিন লার্নিং এর কোডিং শিখতাম, আচ্ছা ঠিক আছে বাদ দিলাম, ওগুলা ছিল না তখন, সি প্লাস প্লাস যদি শিখতাম ভালো করে। এখানে একটা সি প্লাস প্লাস প্রোগ্রামার সুইডেনে বা ইউরোপে একটা সি প্লাস প্লাস প্রোগ্রামারের ইনিশিয়াল স্যালারি হচ্ছে 40,000 টাকা, বাংলাদেশের টাকা 4 লাখ টাকা। যদি এটাও শিখতাম, তাহলে এই ফিল্ডে আসাটা আমার জন্য আরো ইজি হইত। হ্যাঁ, তো আমার অ্যাডভাইস হচ্ছে আপনাদের জন্য, আপনারা যারা এখন গ্রাজুয়েশন করছেন বা গ্রাজুয়েশনে আছেন, তাদের জন্য এই সময়টি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, যেখানে আপনি কমিউনিকেশন নিয়ে কাজ করবেন, হাউ টু বিল্ড ইউর কমিউনিকেশন স্কিল। আপনি কাজ করবেন নেটওয়ার্কিং নিয়ে, আপনি কাজ করবেন, আপনি প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন, আপনি ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করবেন, আপনি যে ফিল্ডে যেতে চান সেই ফিল্ডের কাজ করবেন, যেমন ওই ফিল্ডের কি কি ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনগুলো পড়তে হবে ভালো করে, ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, বা আপনি যদি পিএইচডি করতে চান, তাহলে মাস্টার্সে কিভাবে যাবেন সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা এখন বিসিএস ক্যাডার, তারা ওই সময়টাতে ওই 20 ঘন্টার সময় বিসিএস এর জন্য লেখাপড়া করতো। দে আর সাকসেসফুল, দে আর রিয়েলি, বিকজ তাদের একটা গোল ছিল, এবং গ্রাজুয়েশনের সময় সেই গোলটাকে তারা অ্যাচিভ করেছে। গ্রাজুয়েশন পরপরই তারা বিসিএস দিয়ে বিসিএস এ চান্স পেয়েছে, এবং তারা এখন সরকারি চাকরিজীবী বাংলাদেশে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পজিশন র্যাঙ্ক ইন বাংলাদেশ। তো আমার পরামর্শ আমার ছোট ভাই বোনদের জন্য বা যারা গ্রাজুয়েশন করছে তাদের জন্য, যে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু গ্রাজুয়েশনের সময় কোনোভাবেই আমার মতো নষ্ট করবেন না। আপনারা যদি এখন থেকে নিজের জায়গাগুলোতে ওইভাবে কাজ করেন, যেমন আমি বললাম পিএমপি করার জন্য, এখন পিএমপি করতে হলে একটা মানুষের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগে। আপনি যদি পিএমপির জন্য এখন থেকে লেখাপড়া শুরু করেন, তাহলে প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য আপনাকে তেমন কেউ ধরে রাখতে পারবেন, আপনি খুব তাড়াতাড়ি প্রজেক্ট ম্যানেজার হতে পারবেন। কিন্তু আমাদের সময় আমাকে সেই এখানে সুইডেনে এসে আমাকে পিএমপি করতে হয়েছে, হুইচ ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। তো আমার পরামর্শটা একদম স্ট্রেইট, যে আপনারা আপনাদের এই সময়টাকে কাজে লাগান, এবং বেসিকলি এখন বর্তমানে আন্ডার নেক্সট 10 ইয়ার্সের জন্য আমি বলবো, data analysis is going to be something that is boosting the world, then AI engineering is boosting the world again, robotics খুব ভালো করছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছেলেমেয়েরা খুব ভালো করছে। আমি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হই, কেউ আমাকে ধরে রাখতে পারবে না যে আমি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই পড়তে পারবো। Of course I can.
এবং এটা করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই জিনিসগুলোই আমার কাছে মনে হয় এখন আপনার করা উচিত। বুঝতে পেরেছি, ধন্যবাদ। হ্যাঁ, এই পর্যায়ে আমি আমার যে ফেলো হোস্ট যারা দুজন রয়েছেন তাদের থেকে কিছু ইনকোয়ারিজ একসেপ্ট করার চেষ্টা করব। তো শুরুতেই আমি যেতে চাচ্ছি ফাহাদের কাছে। তো মিস্টার ফাহাদ, আপনার যদি কোনো ইনকোয়ারিজ থাকে আপনি এখন করতে পারেন। ধন্যবাদ মেহেরি। কবির ভাই, আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবটা অ্যাকিউর করেছেন, আপনি জয়েন দিয়েছেন টেসলাতে, এদের রিক্রুটমেন্ট প্রসেসটা বা এদের যে রিকোয়ারমেন্ট এদের কর্মী নেওয়ার জন্য, এটার সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। রিক্রুটমেন্ট প্রসেসটা জটিল ছিল, আসলে জটিল ছিল, এবং পুরোপুরিভাবে এইচআর কন্ট্রোলড রিক্রুটমেন্ট প্রসেস। রিকোয়ারমেন্ট আসলে আমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং থেকে ডিরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাচ করছিল আমার এই পজিশনের জন্য। এটা সাপ্লাই চেইন বেসড একটা পজিশন, এবং সাপ্লাই চেইনের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে এক্সপেরিয়েন্স। সো যেহেতু আমি কাপ্পালে, এইচএনএম এ, তারপর অ্যালিকোতে আমি সাপ্লাই চেইনে ছিলাম সবসময়, তো এই জন্য আমার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমার খুব একটা সমস্যা হয়নি। রিকোয়ারমেন্ট খুব ভালো ম্যাচ করেছে পজিশনের জন্য, এই রোলের জন্য। বাট রিকোয়ারমেন্টের সাথে সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে রিচ করা। আমরা বড় বড় কোম্পানিগুলোতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে ভয় পাই, এবং আমরা মনে করি যে ওখানে কি আমার হবে, আমরা এরকম ভাবি, তাই না? হ্যাঁ, আমরা এরকম ভাবি, এবং আমরা চিন্তা করি যে না, আমার হবে না ওইখানে। এই যে নেগেটিভ একটা এই যে মাইন্ডসেট, এই নেগেটিভ মাইন্ডসেট থেকে, একটা ফিক্সড মাইন্ডসেট থেকে আমাদেরকে একটু গ্রোথ মাইন্ডসেটের দিকে যেতে হবে। গ্রোথ মাইন্ডসেটটা আসবে কিভাবে? যখন আমি এই ধরনের আর্টিকেলগুলো পড়বো। যেমন আমার ক্ষেত্রে আমি আর্টিকেল পড়তে খুব পছন্দ করি, যে কোনো আর্টিকেল পেপার আমি পড়ি, আমার ভালো লাগে পড়তে। তো আমি পড়ি, এবং দেন আমি টেসলার একটা আর্টিকেল পড়ি একসময়, আই থিঙ্ক এটা 2020-তে আমি আর্টিকেল পড়ি, এবং ওখানে ওদের ওরা যে গ্রো করছে তখন সেটার কিছু ডেটা ওরা শেয়ার করে, এবং অ্যালনের তখন তেমন একটা নামডাক ছিল না। তো বাট 2019 থেকে অনেক বেশি নামডাক শুরু হয়, বিকজ মডেল 3 অনেক বেশি বেচা কেনা শুরু হয়। আমার নিজেরও একটা মডেল 3 ছিল। তো টেসলার ইন্টারেস্টটা এইভাবেই আসে। আমি যখন টেসলা কিনি, দেন আমি দেখি যে ওয়াও, ইটস এ অসম কার, আমি কারের সম্বন্ধে আরো বেশি জানতে চাই। তখন এই বিভিন্ন ধরনের আর্টিকেল পড়া শুরু করি, এবং দেখি যে টেসলাতে সাধারণভাবে কারা জব করে। অফকোর্স বুটেক্স থেকে টেসলার মধ্যে যাওয়ার যেই একটা ইচ্ছা, সেটা কখনোই ছিল না, কারণ আমি জানি যে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে যাওয়ার কোনো সুযোগ নেই। বাট ইন সাম কেসেস আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ওরা যা করে তা তো আমি করতেছি অলরেডি। ওরা যে পার্টস সাপ্লাই চেইন করতেছে, সেই সাপ্লাই চেইনের কাজ তো আমি টেক্সটাইলেও করতেছি। সো ওয়াই নট গোয়িং দেয়ার অ্যান্ড ডুইং জব। তো ওইখান থেকেই ইন্টারেস্ট আসে অ্যাপ্লিকেশন করার, এবং অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টের সাথে অনেকটাই মিল ছিল। তারপর প্রসেসটা সংক্ষেপে বলতে হয়, ইট ওয়াজ এ লং প্রসেস। দীর্ঘ 8 মাস পর আমি কল পাই, এবং প্রথম এইচআর এর একটা টেলিফোন ইন্টারভিউ হয়, দেন এইচআর ইন্টারভিউ থেকে দেন আমাকে আরেকটা এইচআর ইন্টারভিউ হয়, সেটাও না দেখেই হয়, অডিও টিমসে, অডিওতে, দেন যেন তারা বায়াস না হয় সেজন্য। অ্যান্ড দেন থার্ড ইন্টারভিউ হয় হচ্ছে হায়ারিং ম্যানেজারের সাথে, এবং ফোর্থ ইন্টারভিউ হয় হচ্ছে হায়ারিং ম্যানেজার প্লাস হচ্ছে আরো কিছু টিমমেটস, সার্ভিস ম্যানেজার্স এবং আদারদের সাথে, আরো সুপারভাইজার ছিল তাদের সাথে অন্যান্য দেশে। আর হচ্ছে একটা বিজনেস কেস অ্যানালিসিস হয়। বিজনেস কেস অ্যানালিসিসটা একটা প্রেজেন্টেশনের মতো এটা থাকে, এবং আমাকে এই প্রেজেন্টেশনটা রেডি করে তারপর প্রেজেন্ট করতে হয়, এবং এই ছিল মোটামুটি চ্যালেঞ্জ। অ্যান্ড দেন লাস্ট একটা ইন্টারভিউ ছিল এইচআরের সাথে, সেটা মেইনলি নেগোসিয়েশন ইন্টারভিউ, বাট তখন আমি জানতাম না যে তারা দে আর গোয়িং টু রিক্রুট মি। সো আমার কাছে ওটা একটা ইন্টারভিউর মতো, এবং লম্বা ইন্টারভিউ ছিল সেটা, লাস্ট ইন্টারভিউটা। তো এই ছিল মোটামুটি প্রসেস। টেসলাতে ইন্টারভিউ প্রসেস ছিল এরকম। যদি সাম আপ করতে হয়, আমি এর চেয়েও কঠিন ইন্টারভিউ প্রসেস বিভিন্ন জায়গায় দিয়েছি, আরো অনেক জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি।
আমার কাছে মনে হয় যে টেসলা ইন্টারভিউ প্রসেসটা ওয়াজ নট দ্যাট মাচ ডিফিকাল্ট, ইজি ছিল, খুব ট্রিকি ছিল। এবং এই ট্রিকিটা ঠিক হয়ে যায় যখন একটা মানুষ অনেক জায়গায় ইন্টারভিউ দিতে 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 যখন সে স্কিলড হয়ে যায়। তখন আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি অনেক বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে আমি ইন্টারভিউ দিই। সো বা আমি এলিগোতে আমি যখন ছিলাম তখন আমি অনেক রিক্রুট করতাম। তো ওই রিক্রুটমেন্ট থেকে আমার এক্সপিরিয়েন্সটাও অনেক ভালো হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে। যখন আপনি নিজে ইন্টারভিউ নেবেন তখন আপনি অনেক সাইকোলজি বুঝতে পারবেন ইন্টারভিউই, যেটা আমার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিয়েছিল যখন আমি ইন্টারভিউ ফেস করেছি। মোটা কথা, জি। আমার কাছে মনে হয় যে রেগুলার যে ইন্টারভিউ প্রসেস ছিল সেরকম ছিল, that much আচ্ছা, difficult. এদিক থেকে আরেকটা কোয়েশ্চেন আমার হঠাৎ মাথায় আসলো যে আপনি বললেন যে টেসলার জবটা আপনার কাইন্ড অফ মোমেন্ট স্পাইট অফ মোমেন্ট ছিল। তো আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি এই যে সুইডেনে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি নিলেন কিংবা হচ্ছে অন্যান্য করলেন, এটা থেকে আপনার অ্যাকচুয়ালি গোলটা কি ছিল? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ আসার গোল ছিল টেক্সটাইল থেকে আরেকটু বড় এরিয়া ক্রিয়েট করা। আমার রেডিয়াসটা অনেক ছোট ছিল। আচ্ছা আচ্ছা টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং এমবিএ থাকার পরেও আমি ক্লোদিং ইন্ডাস্ট্রি ছাড়া অন্য কোনো ইন্ডাস্ট্রি যেতে পারছিলাম। বাট টু জয়েন আ ক্লোদিং ইন্ডাস্ট্রি ইন সুইডেন ইজ ভেরি ভেরি কম্পিটিটিভ, ভেরি কম্পিটিটিভ। আচ্ছা এখানে সুইডিশ ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে, যাতে খুব ভালো হতে হয়। আমি সুইডিশ ল্যাঙ্গুয়েজে খুব একটা ভালো না, জাস্ট কথা বলার জন্য কথা বলতে পারি। তারপর এখানে দরকার হয় হচ্ছে নেটওয়ার্ক, অনেক ভালো নেটওয়ার্ক থাকতে হয়। যে সমস্ত কোম্পানি, ইভেন দো আমি কাপ্পাল এইচএনএম সুইডিশ কোম্পানিতে জব করেছি বাংলাদেশে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমার অনেক ভালো নেটওয়ার্ক এখানে আছে। সুইডিশটা অত ভালো নেটওয়ার্ক করে না। সো আমার নেটওয়ার্ক কম ছিল এবং আমি ক্লোদিং ইন্ডাস্ট্রিতেও ঢুকতে পারছিলাম না অ্যাকচুয়ালি। সো আমার কাছে মনে হয়েছে এবং আমি যখন এলিকোতে জব পাই ওটা ক্লোদিং এর জন্যই ছিল, ক্লোদিং এর একটা ডিপার্টমেন্ট ছিল প্রথম, এবং ওটার জন্যই আমাকে আর তার অ্যাসিস্ট্যান্ট বায়ার হিসেবে জয়েন করায়। দেন ওখানে যাওয়ার পর ওদের যে মেশিনারিজ ছিল, ওরা অ্যাকচুয়ালি ওরা জিম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, জিমের ইকুইপমেন্ট বানাতো। তো ওখানে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমার তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সটা আছে সেটা আমার কন্টিনিউ করা উচিত, বিকজ আমি যদি এটা করি তাহলে আমি আমার রেডিয়াসটা, আমার এরিয়াটা অনেক বড় করতে পারবো। আমি অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবো। আমি এবিবিতে অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি স্কেফে অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি এরিকসন অ্যাপ্লিকেশন করতে পারবো। আসলে অ্যাকচুয়ালি এটা আমার নিজের গণ্ডি থেকে বের হয়ে একটু বড় পরিসরে কিছু করার জন্য আমার এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা ছিল বেসিক। আচ্ছা, আরেকটা খুব সিম্পল কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে আপনি যখন বাংলাদেশ থেকে সুইডেনে গেলেন, এক্ষেত্রে আপনার কালচারাল অ্যাডজাস্টমেন্টের জন্য কি কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে তাহলে আপনি সেগুলো কিভাবে ওভারকাম করেছেন? খুব সুন্দর কোশ্চেন এটা। অ্যাকচুয়ালি ফেস করতে হয়েছে, খুবই ফেস করতে হয়েছে। আমি একটু বলি কিরকম ফেস করতে হয়েছে। প্রথমে বলি ওয়েদারের কথা। এখানে উইন্টারে ওয়েদার মাইনাসে থাকে। মাইনাস খুব একটা মাইনাস না, মানে -10 জি। পর্যন্ত যায় না, বাট -5 তো হয়। -5, -8, -10 পর্যন্ত থাকে। আমি এদিকে সাউথের কথা বলছি। নর্থে আরো অনেক বেশি থাকে, -25, -30ও থাকে। তো আমি তো সাউথের দিকে বসবাস করি, গথেনবার্গে। আগে ছিলাম হামস্টাদে, এটা কোপেনহেগেনের খুব কাছাকাছি। তো ঠান্ডার কারণে ওয়েদারের কারণে কালচার এবং সবকিছু অনেক চেঞ্জ হয়ে যায়। মানুষের খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যায় ঠান্ডার কারণে। তো আমরা যেই ঝাল জি। খেয়ে অভ্যস্ত, আমরা এখানে এসে খুব একটা ঝাল খেতে পারতাম না, কারণ এখানে ঝাল পাওয়াই যায় না খুব একটা। তো খাবারের ক্ষেত্রে একটা প্রবলেম। তো আপনি যখন কালচারালি খাবার খুঁজবেন, স্পাইসিওয়ালা খাবার, আপনি কিন্তু খুব একটা পাবেন না চারপাশে। তো আপনাকে ওদের কালচারের খাবারকে অ্যাডাপ্ট করতে হবে। হ্যাঁ, এবং ওদের খাবারগুলো প্রথমে আপনি খেতে পারবেন, ইটস ডিফিকাল্ট। এখন আমার জন্য খুব ইউজড টু হয়ে গেছি আমি খেতে খেতে, বাট প্রথম একজন বাঙালির জন্য ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। আমার মনে আছে আমি প্রথম যখন অ্যালিগোতে জয়েন করি, আমার প্রথম সপ্তাহেই আমার জার্মানিতে ট্রিপ ছিল, মিউনিকে। এবং মিউনিকে গিয়ে আমি 3 দিন আমি ভাত খেতে পারিনি। ভাত বা তরকারি দিয়ে খাওয়া আমি খেতে পারিনি। তো 3 দিন পর্যন্ত আমি জাস্ট বার্গার, তারপরে আমি জাস্ট র‍্যাপ যেগুলো আছে এগুলো খেয়ে নিচ্ছি। এবং আমার কাছে মনে হচ্ছে ওই 3 দিন আমার জীবনের সবচেয়ে বাজে 3 দিন ছিল, যখন আমি খাবার-দাবার নিয়ে কষ্ট করেছি। এখানে এসে আমি সাথে তখন আমার ওয়াইফ ছিল না এখানে। আমি আশেপাশে এসে আমি কিছু বন্ধু-বান্ধব ছিল, তাদেরকে বললাম, "তাড়াতাড়ি খিচুড়ি রান্না কর,
খুব ঝাল দিবি, একদম অনেক মরিচ দিবি, এবং তারপরে আমাকে খেতে দিবি, কারণ আমি 3 দিন ধরে কিছু খাই না। আমি কিন্তু খাওয়া দাওয়া করছি, আমি ম্যাকডিতে খাওয়া দাওয়া করছি, বার্গার কিনে খাওয়া দাওয়া করছি, বাট আমার মনে হয় না যে আমি খাইছি। ইট ওয়াজ, আমি জয়েন করি নভেম্বরে, সুইডেনে আসি অগাস্টে। সো নভেম্বরের ফার্স্ট উইকে আমি মিউনিকে যাই, এবং মিউনিকে আমি আগে, জার্মানিতে আমি আগে কখনো যাই নাই। জার্মানির খাবার দাবার সুইডেনের চেয়েও বিচ্ছিরি। সুইডেনে তাও একটু টেস্ট আছে, জার্মানি খাবারের মধ্যে কোনো টেস্ট নেই, মানে একদমই স্নিটজেল দেয়, একদমই মজা। তো তো আমার মনে হয়েছে যে কালচারালি আমি অনেক সাফার করেছি। দ্বিতীয় সাফার, ক্লোদিংস নিয়ে সাফার। এখানে ঠান্ডার কারণে মানুষের ক্লোদিং স্টাইল, ফ্যাশন স্টাইল চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশে আমরা যেই কাপড় চোপড় পরে অভ্যস্ত, সুইডেনে এই কাপড় চোপড় পরে আপনি দিন অতিবাহিত করতে পারবেন। আপনাকে অবশ্যই আপনাকে ভালো পোশাক পরতে হবে, মানে ঠান্ডার যেন ঠান্ডা না লাগে, শীতের পোশাক পরে থাকতে হবে। দ্যাট ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, সো কালচারালি এটা আরেকটা প্রবলেম। আরেকটা প্রবলেম আছে, সুইডিশ ল্যাঙ্গুয়েজ। যেখানে যাবেন, যেখানেই কোনো আপনি রোডের সাইন বা জায়গার নাম বা দোকানের নাম সবকিছু সুইডিশ ল্যাঙ্গুয়েজ। তো একটা ছেলে একটা মেয়ে যখন আসবে, সে তো সুইডিশ পারে না, সে কিভাবে বুঝবে? ভাগ্য ভালো যে থ্যাঙ্কস টু গুগল ট্রান্সলেট ছিল। তা আমরা গুগল ট্রান্সলেট দিয়ে সারাক্ষণ এভাবে দোকানে গিয়ে গিয়ে প্যাকেজিং এর মধ্যে দেখতাম এটার মধ্যে কোনো পোর্ক আছে কিনা, হ্যাঁ খাওয়া যাবে কিনা এটা, বা এটা কি জিনিস আমরা বুঝতাম না। তো আমরা তখন ওই সুইডিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করে করে আমরা দেখতাম, which was a struggling for us, very very much struggling. লাস্ট বাট নট লিস্ট, কালচার ওয়াইজ সুইডিশরা অনেক বেশি নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে। তারা মানুষের সাথে, যাদের সাথে মেশে তাদের সাথে খুব ভালোভাবে মেশে। আপনি দেখবেন পাশের যে ছবিটা আছে, এই ছবিটাতে বলেন তো আমি কোথায় আছি, কেউ বলতে পারবেন কিনা? এটা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করা কোয়াইট ডিফিকাল্ট, বিকজ ছবিটা হচ্ছে অনেক আমি ছোট সাহায্য করছি, ভার্চুয়ালি। আমি সাহায্য এটা করছি। হচ্ছে হামস্টারের 2019 এর একটা কনফারেন্স, খুব সম্ভবত আপনি। হ্যাঁ, এবং এটা হামস্টাদের অফিসে, এটা আমাদের জিম ছিল, জিমের মধ্যে আমরা সবাই এসে দাঁড়িয়েছি। এখানে সাদা গেঞ্জি পরা একজন আছে, দেখছেন একদম মিডল, জি জি জি, সাদা গেঞ্জি পরা, এবং তার পাশেই হচ্ছে আমি। এবং সাদা গেঞ্জি পরা যে, সে হচ্ছে অ্যালিকোর, হ্যাঁ সে হচ্ছে অ্যালিকোর সিইও, ওর সাথে আমি। তো এখানে আমরা সবাই আছি, পুরো টিম এখানে একদম ইউএস থেকে এবং ইউরোপ থেকে সবাই এক জায়গায় এসছে। তারপর আমরা ছবিটা দিই। তো সুইডিশরা যার সাথে মেশে তার সাথে খুব ভালোভাবে মেশে। আমি যাদেরকে দেখাচ্ছি তারা আমার সাথে 7 বছর একসাথে আমরা জব করেছি, এবং আমার এক্সপিরিয়েন্স সুইডিশদের সম্বন্ধে ইটস অসম। বাট আদারওয়াইজ সুইডিশদের সাথে মেশাটা একটু টাফ। যখন তাদের সাথে আপনি জব করবেন, লেখাপড়া করবেন, then it's easy to mix with them. If you are not doing any job or study or something other else, like ব্যবসা করছেন বা অন্য কিছু করছেন, তখন তাদের কন্ট্যাক্টে আসাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তারা এটা, মানে তাদের জন্মগতভাবেই তারা এটা করতে পারে না। আমার ছেলের কথা যদি বলি, আমার ছেলে সুইডেনে জন্মগ্রহণ করেছে 2019-এ। ও মানুষের সাথে মিশতে পারে না, মানুষের সাথে কথা বলতে পারে না, মানে এমনিতে খুব পটর করে, কিন্তু যখন মানুষ দেখে তখন সে চুপ হয়ে যায়। আবার স্কুলে গিয়ে কোনো শাইনেস নেই, স্কুলে আবার ফ্রেন্ডের সাথে খুব খেলছে, সুইডিশ বাচ্চাদের সাথে। তো এইটা একটা বিগ চ্যালেঞ্জ আমার মনে হয় বাংলাদেশিদের জন্য, কালচারাল অ্যাডাপ্ট করা। আরো অনেক আছে মনে হয়, এখানে থেমে যাওয়া। আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই যে, হ্যাঁ আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশ থেকে অধিকাংশ যেসব ছেলেমেয়েরা বাহিরে পড়াশোনা করতে চায়, যেটা এমএস হোক বা পিএইচডি হোক বা এমফিল হোক, যেটাই হোক না কেন, অনেকেরই প্ল্যান থাকে হচ্ছে পিআর এর জন্য, পার্মানেন্ট রেসিডেন্সের জন্য। তো সুইডেনে এই সুযোগ সুবিধাটা কেমন, এটা সম্পর্কে যদি একটু বলেন। সুইডেনে এই সুযোগ সুবিধা ভালো ছিল যখন আমরা এসেছিলাম, তখন 4 বছরে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যেত ওয়ার্ক পারমিট থেকে। দেন সিটিজেনশিপ পাওয়া যেত 5 বছরের মধ্যে। বাট থিংস আর চেঞ্জ নাও, লস চেঞ্জ হয়েছে, রেগুলেশনস চেঞ্জ হয়েছে। তো এখন পিআর নিতে হলে একজনকে প্রায় 8 বছরের মতো ওয়েট করতে হবে হয়তো। এখনো ফাইনালাইজ হয় নাই, বাট এটা আসবে হয়তো সামনে।
তারপর সিটিজেনশিপ নিতে হলেও হয়তো একজনকে ৮-৯ বছরের মতো ওয়েট করতে হবে। সো আর জবের ক্ষেত্রে আমাদের সময় ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য ক্রাইটেরিয়া ছিল ১৩,০০০ ক্রোনর। কিন্তু এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৮,০০০ ক্রোনর, অর্থাৎ ডাবলের চেয়েও বেশি। যেটা একমাত্র ভালো জব যারা করবে তারাই পেতে পারে। সো পিআরের স্বপ্ন যদি কেউ নিয়ে আসে তাহলে তাকে অবশ্যই ব্যাকআপ নিয়ে আসতে হবে। সুইডেনের ক্ষেত্রে বলছি, অন্যান্য দেশের কথা এখন নাই বলি। সুইডেনের ক্ষেত্রে থিংস আর চেঞ্জ নাও, এবং এই এই যে থিংস চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা সময়ের সাথে হয়েছে। আমাদের সময় অনেক অনেক ইজি ছিল না, বাট আমাদের সময় কিছুটা ইজি ছিল। এখন একটু টাফ। সো পিয়ার এর স্বপ্ন দেখিয়ে এখানে আসলে এখনের জন্য একটু তো ভুল হবে। যদি সে ম্যানেজ করতে পারে দেন ইটস ওকে। কিন্তু যদি ম্যানেজ করতে না পারে, যদি ব্যাকআপ ভালো না থাকে, টাকা পয়সা ভালো না থাকে, দেন বা এখানে আসার পরে যদি জব ম্যানেজ করতে না পারে, তাহলে তাকে চলে যেতে হতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ওকে, এলেন ভাই। আমি ধন্যবাদ ভাইয়া। আহ, এবার এই মুহূর্তে পরবর্তীতে আমি প্রভাকে একটু সুযোগ দিচ্ছি। এবং আচ্ছা মিস্টার ফাহাদ, আপনার যদি আর কোনো ইনকোয়ারিজ থাকে ছোট্ট করে আপনি আস্ক করতে পারেন, লাস্ট ইনকোয়ারিজ আর কি। এরপর আমরা প্রভাকে না একটা সুযোগ দিতে চাচ্ছি। না, ধন্যবাদ। আমিও প্রভার কথাই বলতাম মাত্র, যে মিস প্রভা আপনি ওকে এবার ওকে, আপনার ইনকোয়ারিগুলো উপস্থাপন করতে পারেন। জি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি প্রভা। তো আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল যে আমাদের অনেক স্টুডেন্টদেরই তো দেখা যায় এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছা থাকে। তো আমি দেখেছি যে আপনি নর্ডিক টার্নস এবি এই কোম্পানিটার ফাউন্ডার। তো সেক্ষেত্রে আমরা যদি চাই যে কোনো একটা বিজনেস বা এরকম কোম্পানি ভবিষ্যতে দাঁড় করাতে, সেক্ষেত্রে আমাদের মতো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? খুব সুন্দর কোশ্চেন। আমার আসলে কখনোই এন্টারপ্রেনার হওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। বাট সুইডেনে আসার পরে মনে হয়েছে যে বিজনেস গ্র্যাজুয়েট হওয়ার পর মনে হয়েছে যে হ্যাঁ, বিজনেস করার জন্য যে যোগ্যতা দরকার সেটা হয়তো আমার মধ্যেও আছে। তো তখন থেকেই আমি আসলে বিজনেস করার ওইভাবে ইচ্ছা ছিল না, বাট আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করি যেটার নাম ছিল নর্ডিক টার্নস। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চারপাশে এগুলো সবই ভিডিওস, শুধু সুইডেন নিয়ে ভিডিওস করেছি। সো আমার মোর দ্যান 300 এর মতো ভিডিওস আছে, এবং প্রায় 65,000 এর মতো সাবস্ক্রাইবার্স ইউটিউব চ্যানেলে। তো যখন কথা বলতাম ভিডিওতে, তখন দেখলাম যে হ্যাঁ, আমার কথায় অনেক মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে, মোটিভেট হচ্ছে, এবং আমি তাদেরকে আরো বেশি হেল্প করতে পারি। দেন এন্টারপ্রেনারশিপটা আমার মধ্যে আসে। টু বি ভেরি স্পেসিফিক, ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স বা আদার গ্র্যাজুয়েটস যারা গ্র্যাজুয়েট হতে চাচ্ছে, তাদের জন্য কিভাবে তারা প্রিপারেশন নিতে পারে সেটা একটু বলি। প্রথম থেকেই চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি বিজনেসম্যান হব। বিজনেস করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস। আমাকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করতে হবে আমি কি ধরনের বিজনেস করতে চাই। এবং গ্র্যাজুয়েট লেভেল থেকে যদি কারো এই ধরনের ইচ্ছা থাকে যে আমি এন্টারপ্রেনার হব, তাহলে তখন থেকে ইটস এ ভেরি গুড টাইম ফর হিম অর হার টু চুজ দ্য সাবজেক্ট, হুইচ সাবজেক্ট হি ওয়ান্টস টু গিভ দ্য ডিমান্ড টু দ্য মার্কেটস। যদি সে মনে করে যে সে মার্কেটের মধ্যে ডিমান্ড ক্রিয়েট করতে পারবে তার আইডিয়া দিয়ে, তাহলে অ্যাট ওয়ান্স তাকে এটাতে ইমপ্লিমেন্ট করা উচিত। তাকে ওই আইডিয়া জেনারেট করার জন্য কাজ করা শুরু করা উচিত। ডাজন্ট ম্যাটার ইউ আর ইন দ্য আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, ডাজন্ট ম্যাটার। কিন্তু ওই সময়টা থেকেই আপনি আপনার এন্টারপ্রেনারশিপের জন্য যে আইডিয়া ক্রিয়েট করেছেন সেটা নিয়ে কাজ করা শুরু করবেন, বিকজ ইট টেকস টাইম। নর্ডিক টার্নস এবি, নর্ডিক টার্নস বাংলাদেশে রেজিস্টার্ড হয় প্রথম। একটা ইউটিউব চ্যানেল 2 বছর ধরে আমি ভিডিও বানাই সেখানে, এবং সেখান থেকে অনেক বেশি আমি বিভিন্ন মানুষের কাছ থেকে ডিমান্ড পাই যে ভাইয়া আপনি কি আমাদের ফাইলটা নিয়ে কাজ করতে পারবেন? আমরা একটা রিলায়েবলের জায়গা খুঁজছি যেখান থেকে আমরা চাই যে আপনি আমার মাস্টার্সের অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করেন। দেন আমি অনেক সাজেশন পাওয়ার পর আমি দেখেছি যে না, একটা কোম্পানি হয়তো দাঁড় করানো যেতে পারে, এখানে ডিমান্ড আছে। দেন আমি এই ডিমান্ডটা নিয়ে কাজ করি, দেন আমি ওয়েবসাইট ক্রিয়েট করি। 2 বছর লাগে আমার এই ওয়েবসাইট প্লাস ডিমান্ড ক্রিয়েশন নিয়ে, সিস্টেম প্রসেস নিয়ে কাজ করতে। দেন 2019 সালে আমি বাংলাদেশে রেজিস্টার করি, 2021 আমি সুইডেনে রেজিস্টার করি। সো অনেক সময় লেগে যায় একটা কোম্পানি দাঁড় করাতে। আমার পরামর্শ হচ্ছে, যদি আপনার ভালো কোনো আইডিয়া থাকে, দেন আন্ডার গ্রাজুয়েট থেকেই আপনি আপনার আইডিয়াকে প্রসেস ইঞ্জিনিয়ারিং শুরু করেন। প্রসেস ইঞ্জিনিয়ারিং একটা টার্ম,
যে টার্মটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইউজ হয়, যে আমি কিভাবে প্রসেসিং করব আমার সিস্টেমটাকে, এই পদ্ধতিটাকে আমি প্রসেস ওয়াইজ লিখব। এটার পর এটা করবো স্টেপ ওয়াইজ, যে এটার পর এটা করবো, এটা না হলে এইটা, এটা না হলে এইটা, ফ্লো চার্টের মতো। বাট ইটস নট এ ফ্লো চার্ট, কাইন্ড অফ লাইক এ কম্পিউটার ভিশন। আমরা কম্পিউটার ভিশন করি না র্যান্ডম ফরেস্টের, ওই র্যান্ডম ফরেস্টের কিছু কাজ, হ্যাঁ, যে আমরা এইভাবে স্টেপ ওয়াইজ আমরা করতে পারি। এবং এই স্টেপ ওয়াইজ করলে আপনার মধ্যে একটা সমগ্র একটা চিত্র আসবে, আপনি চিন্তা করতে পারবেন ওকে ফাইন আমি এইভাবে এইভাবে আগাবো। দেন ইউ নো হাউ টু ডু দ্যাট, অ্যান্ড দেন ইউ নো হোয়াট টু ডু দ্যাট। ইটস ইম্পর্টেন্ট জানা যে আপনি কি করতে পারেন। তো যখন আপনি দেখবেন যে হ্যাঁ বিজনেসের এই আইডিয়াটা তো আমি জেনারেট করছি, মার্কেট এক্সপেনশন কিভাবে করতে হয় আই ডোন্ট নো, দেন ইউ উইল থিঙ্ক ওকে তাহলে আমাকে ইঞ্জিনিয়ারিং এর পরে আমাকে মাস্টার্স করতে হবে বিজনেস ম্যানেজমেন্ট, তাহলে আমি জানতে পারবো মার্কেট কিভাবে ক্রিয়েট করতে হয়। বা একটা এমবিএ করতে পারি, এমবিএ আমি মার্কেটিং এ করলে আমি মার্কেট এক্সপেনশন জানতে পারবো। আমি ফাইনাল আমি খুব একটা টাকা পয়সা বুঝি না, হিসাব বুঝি না, তাহলে আমি ফাইন্যান্সে মেজর করতে পারি, ফাইন্যান্সে মেজর করে আমি শিখতে পারি। দেন আমি আমার বিজনেসের আমি নিজেই আমার বিজনেস কন্ট্রোলার হতে পারবো। তো এই আইডিয়াগুলো যখন আপনি প্রসেস ইঞ্জিনিয়ারিং করবেন তখন আপনার মাথায় আসবে। যতক্ষণ পর্যন্ত প্রসেস ইঞ্জিনিয়ারিং না হবে ততক্ষণ পর্যন্ত এই আইডিয়াটা আপনার মাথায় ওয়ান আইডিয়াই থেকে যাবে। তো পরামর্শ হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকেই এন্টারপ্রেনারশিপের জন্য কাজ করে। আর আরেকটা পরামর্শ যেটা জিজ্ঞেস করেছেন ভাইয়া, এন্টারপ্রেনার হওয়ার ক্ষেত্রে আপনি কি মনে করেন, আমি খুবই সাধুবাদ জানাই। আমাদের বাংলাদেশে বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে অনলি ওয়ান থিং, এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপের মাধ্যমেই আমরা আমাদের টেক্সটাইলের জায়গাটাকে মজবুত করতে পারবো, আমরা বের হইতে পারবো। হ্যাঁ, আমরা সুতা, কাপড় আর হচ্ছে বেচা বিক্রি, এই তিনটা জায়গা থেকে আমাদেরকে বের হইতে হবে। তিনটা জায়গা তো আছেই, তিনটা জায়গা থাকবে, তিনটা জায়গায় মানুষও থাকবে, কিন্তু এর বাইরে কি আছে? এই যে হঠাৎ করে এখন যে ট্রাম্প যে বাড়ায় দিল, শুল্ক বাড়ায় দিল, ট্যাক্স বাড়ায় দিল, তাই না? কাস্টম ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, 37% করেছে বাংলাদেশের জন্য, ভিয়েতনামের জন্য 49% করেছে, কম্বোডিয়ার জন্য 47% করেছে। এই যে বাড়ায় দিল, বাংলাদেশের কোন লিডার আছে যে এখন সামনাসামনি গিয়ে এটা নিয়ে নেগোসিয়েশন করতে পারবে? ডু উই হ্যাভ এনি লিডার ইন দ্য টেক্সটাইল ফিল্ড? ডক্টর ইউনূস স্যারের কথা বলছি না, আমি ডিরেক্টলি হিট করছি এখানে যে আমাদের টেক্সটাইলের মধ্যে কি কেউ এরকম লিডার আছে? বা আমাদের আমি ফাহাদকে যদি বলি তোমাদের ডিপার্টমেন্টে কি এরকম কেউ আছে যে লিডারশিপ নিয়ে এখন এই জিনিসটা নিয়ে নেগোসিয়েশন করবে? নাই। আমরা এই লিডারটা আমরা এই লিডারটা তৈরি করতে চাই, এই লিডারশিপটাই আমাদের দরকার বাংলাদেশ গঠন করার। ঠিক আছে? সো এন্টারপ্রেনারশিপ না আসলে তো এই লিডারশিপটা সামনেই আসবে না। সারা জীবন আমরা কারো না কারো আন্ডারে কাজ করব, আর সন্ধ্যার সময় যখন বাসায় যাবো তখন ভাববো আহারে কালকে চাকরিটা থাকবে, স্যালারিটা ঢুকবে তো, আহারে আমার তো বাসার ইনস্টলমেন্ট আছে, আমার তো গাড়ির ইএমআই আছে, কিভাবে দিব? এই জায়গাটা থেকে বের হইতে পারবো আমরা যদি আমরা ডিফারেন্ট এরিয়াজ নিয়ে কাজ করি। নগর প্রশাসন নিয়ে কাজ করতে পারি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, হোয়াই নট? নগর প্রশাসন টেক্সটাইলের সাথে অনেকভাবে জড়িত, সাস্টেনেবিলিটি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, আপনারা নেক্সট স্লাইডে দেখতে পাবেন। আমি এইখানে হয়ে গেল প্রথম যে স্লাইডটা ছিল, এই স্লাইডের মধ্যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ লেখা, আমি দাঁড়িয়ে আছি। এটা আসলে একটা সুইডেনের একটা কলেজে, কাত্তেগাত ইমনোসিয়েত, একটা কলেজের মধ্যে আমি লেকচারার হিসেবে গিয়েছিলাম বাংলাদেশের সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলার জন্য। তারা আমাকে ইনভাইট করেছিল ওখানে গিয়ে বাংলাদেশের সাস্টেনেবিলিটি কথা বলার জন্য। এবং সেখানে আমাকে একজন প্রশ্ন করেছিল যে বাংলাদেশের নগর প্রশাসন অর্থাৎ কি বলে আরবান অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমাকে একটা প্রশ্ন করেছিল যে বাংলাদেশে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বা এত পলিউশন হচ্ছে, নগর প্রশাসন এখানে কিভাবে হস্তক্ষেপ করছে, কিভাবে অ্যাপ্রুভ করছে এই জায়গাগুলো? সুইডেনে তো এটা পসিবল না, আমাদের নগর প্রশাসন কোনোভাবেই আমাদের ফ্যাক্টরিকে এভাবে বজ্র পদার্থ বাইরে ফেলতে দিবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি এমন কোনো লিডার তৈরি করতে পেরেছি এই খাতে যে নগর প্রশাসন নিয়ে কাজ করবে? না, এরকম তাহলে নগর প্রশাসনের কাজ করার সুযোগ আমাদের আছে, আমাদের জনপ্রশাসন নিয়ে কাজ করার সুযোগ আছে, হ্যাঁ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করার সুযোগ আছে, হ্যাঁ, যেটাকে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলি, রাইট? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমরা লোকাল পলিসি মেকিং এ কাজ করতে পারি। টেক্সটাইল ইঞ্জিনিয়াররা অনেক এরিয়াতে কাজ করতে পারে, এবং এই এরিয়াগুলো তখনই তার মাথায় আসবে
যখন সে ডাইং, পরের দিন সকালবেলা নিটিং এর মেশিনে কাপড় ঢোকানো, তারপরে বায়ারের মেইল আসছে, রিপ্লাই করতে হবে, এগুলো থেকে যখন বের হয়ে যেতে পারবে সে, বের তখন হয়ে তার আসতে মাথায় হবে। ঠিক আছে, এই জিনিসগুলো হ্যাঁ। এছাড়া আসবে না। আমি কি বোঝাতে পেরেছি কিনা, জি ক্লিয়ার করতে ভাই, পেরেছি? বুঝতে পেরেছি। জি ভাই। হ্যাঁ, একটা ছোট কোয়েশ্চেন আহ, আমি কি করব? হ্যাঁ হ্যাঁ প্লিজ। ভাই, এটা জাস্ট আমার আগ্রহ থেকে, আশা করছি আমাদের ভিউয়ারদেরও আগ্রহ আছে। ভাই, টেসলা অথবা এই ধরনের বড় কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ অফার হয়ে থাকে, আমি গুগল করে দেখেছি। তো সেটা যদি আমরা জয়েন করতে চাই, সেক্ষেত্রে কি ওই কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য প্রায়োরিটি পাওয়া যায়, অথবা আমাদের যে অবস্থান সেখান থেকে আমাদের পরবর্তী অ্যাপ্রোচটা কেমন হবে আমরা যদি সেসব ইন্টার্নশিপ গুলো করতে চাই? সেক্ষেত্রে মানে আমাদের করণীয় কি এখন থেকে? জি ভাইয়া, এই প্রথমত হচ্ছে সেম যে কোয়েশ্চেনটাই অ্যাকচুয়ালি আমি করতাম মানে একটু আগে, যে এই ফ্রেমওয়ার্ক গুলো যদি আপনি একটু স্টেপ বাই স্টেপ আমাদেরকে যদি একটু বলে দিতেন, যে কিভাবে যদি আমাদের ড্রিমটা যদি টেসলা হয়, তাহলে সেভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি। প্রথমত হচ্ছে যে এমন একটা ডাইরেক্ট টেক্সটাইল থেকে এখন আপাতত টেক্সটাইলে ঢোকার কোনো সুযোগ নেই, বিকজ আমি জানি না, সুযোগ সামনে ক্রিয়েট হতে পারে, আই ডোন্ট নো। কিন্তু আম, বর্তমানে যেহেতু তারা অটোমোটিভই বেশি বেশি ফোকাস করছে, তারা ট্যাক্সিতে ফোকাস করছে, তারা ম্যাক্সিমাস রোবোটিক্সে ফোকাস করছে, সো ডিরেক্টলি টেক্সটাইল থেকে ইটস নট, cannot be related with the topic, with the course or role or position. But এখানে অনেক আছে যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ হয়তো ব্যাচেলর করেছে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করেছে, বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করেছে, বা মাস্টার্স করেছে। দেন তার একটা ইন্টার্নশিপের অপরচুনিটি আসছে ইউনিভার্সিটি থেকে, এবং সে টেসলা সহ আরো বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছে ইন্টার্নশিপের জন্য। এখানে লিঙ্কডইনেই জবস পাওয়া যায়। এখানে বিভিন্ন কোম্পানি আসে যে ইন্টার্নশিপ অফার থাকে, 3 মাস 6 মাস 1 বছরের জন্য থাকে অনেক কোম্পানিতে। আনপেইড ইন্টার্নশিপ থাকে, কোনো কোনো ক্ষেত্রে পেইডও হয়, ডিপেন্ড করে জবের যে রোলটাতে অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেই রোলের কালচার অনুযায়ী, নেচার। এখন সেখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন অ্যান্ড দেন ওখানে যদি দেখা যায় যে হ্যাঁ 30 জনের মধ্যে আপনার প্রোফাইল যদি দেখা যায় যে হ্যাঁ ইটস ভেরি গুড প্রোফাইল, দেন দে উইল চুজ ইউ। এবং রোলটাও ঠিক হতে হবে যে আপনার যে কাজের জায়গা, আপনি যে ব্যাচেলর যে থিসিস করেছেন, তারপরে মাস্টার্সের যে থিসিস করছেন, সেটার সাথে কতটা রেলেভেন্ট সেখানের সেই টপিকটা, যে রোলে আপনি কাজ করবেন। ধরেন টেসলা একজন ডেটা অ্যানালিস্ট নিবে, ইন্টার্ন ডেটা অ্যানালিস্ট, যে পার্টসের ওয়্যার হাউসের অ্যাভেলেবিলিটি নিয়ে কাজ করবে। এখন পার্টসের ওয়্যার হাউসের অ্যাভেলেবিলিটি কাজ করতে হলে এখানে কয়েক ধরনের গ্র্যাজুয়েশন কাজ করতে পারবে। একটা হচ্ছে যে ডাটা অ্যানালিসিস নিয়ে কাজ করতে পারবে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে যে কাজ করে, মানে পড়ালেখা করে, সে করতে পারে। যে প্রসেস ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছে সে করতে পারে। তারপর হচ্ছে যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করছে সেও করতে পারে। এইভাবে এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে। এই জায়গাগুলো থেকে যখন অ্যাপ্লিকেশন করবে এবং রোলের সাথে যদি পুরোপুরিভাবে মিলে যায়, তাহলে অপরচুনিটি আছে ইন্টার্নশিপ করার। যদি বলা হয় ইন্টার্নশিপ থেকে জব পাওয়ার অপরচুনিটি কতটুকু, ইটস রিয়েলি ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি। অনেক সময় ইন্টার্নশিপ থেকে জবের জন্য অফার করা হয় না, যখন পজিশন খালি থাকে না তখন। যেহেতু অনেক বড় কোম্পানি, এত বড় কোম্পানিতে 1.5 লাখ মানুষ কাজ করে, এবং 1.5 লাখ মানুষের আস্তে বাড়ছে আরো বা কমছে। তো এই কমা বাড়ার মধ্যে অনেক সময় অনেক পজিশন থাকে, যে পজিশনগুলো দেখা যায় যে ওরা খোঁজে যে ওকে ফাইন, ইন্টার্নশিপে কারা কারা আছে, যাদের মধ্যে ইন্টার্নশিপে সবচেয়ে ভালো করেছে যে ছেলেটা, ওকে তাহলে তাকে আমরা ন্যূনতম একটা জবের একটা স্যালারি অফার দিয়ে তাকে তো আমরা রেখে দিতে পারি, কারণ একটা ইন্টার্নশিপের ছেলের জন্য ইটস দ্য হিউজ স্যালারি। তবে পার্সোনালি আমি মনে করি যে এই ধরনের কোম্পানিতে ইন্টার্নশিপ করার চেয়ে আরেকটু ছোট কোম্পানিতে ইন্টার্নশিপ করলে শেখার সুযোগটা একটু বেশি থাকে। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত। ইন্টার্নশিপ করার মেইন উদ্দেশ্য হচ্ছে শেখা এবং লার্ন করা, যেটা গিয়ে আপনি ইমপ্লিমেন্ট করবেন আপনার ম্যানেজমেন্ট ট্রেনি পজিশনে। কিন্তু সবসময় দেখা যায় যে আমরা বড় বড় কোম্পানিগুলোতে ইন্টার্নশিপের জন্য চুজ করি, এবং ওখান থেকে আমরা শিখতে পারি না তেমন কিছু। যেহেতু আমরা বড় কোম্পানিতে চুজ করেছি, ওখানে শিখার লিমিটেশনটা অনেক বেশি বেড়ে যায়, লিমিটেশন চলে আসে, অনেক অপরচুনিটি কমে যায়, লিমিটেশন বেড়ে যায়। সব ডিপার্টমেন্টে আপনি ঢুকতেও পারবেন, সব ডিপার্টমেন্টে আপনি কথাও বলতে পারবেন, যেই জায়গাটার জন্য আপনাকে নিয়েছে ঠিক সেই জায়গাটাই আপনি কাজ করতে পারবেন। সো এটা আপনার
আপনার এরিয়াকে অনেক বেশি লিমিটেড করে দিবে এবং আপনার শেখার অপরচুনিটিটাকে অনেক বেশি কমায় দিবে। সেজন্য আমার পরামর্শ হচ্ছে যখন আপনারা ইন্টার্নশিপের জন্য চুজ করবেন, এমন কোনো কোম্পানি চুজ করতে হবে যেই কোম্পানিতে শেখার সুযোগ অনেক বেশি। দিস ইজ দ্য লাস্ট চান্স ফর ইউর ক্যারিয়ার টু লার্ন। নেক্সট টাইম ওয়েন ইউ উইল বি ম্যানেজমেন্ট ট্রেনিং, আপনার লজ্জা লাগবে একজনকে জিজ্ঞেস করতে, ভাই এটা কিভাবে হচ্ছে শেখায় দেন তো, আপনি পারবেন না। আমি এখন যখন অটোমোটিভে জয়েন করেছি, আমি কার সম্বন্ধে তেমন কিছু জানি না, তো আমাকে গিয়ে শিখতে হচ্ছে কার জিনিসপত্র, কোন পার্টস কোথায় লাগায় আমি জানি না, আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো ট্রেনিং এর মধ্যেও দেখা গেছে আমি অনেক কিছু, যারা অনেক নিচু লেভেলে জয়েন করেছে বা আরো আমার আন্ডারে যারা কাজ করে, তাদেরকে আমার জিজ্ঞেস করতে হচ্ছে যে হ্যাঁ এটা কোথায় লাগবে, এটা কিভাবে হবে, এই পার্টসটা আমরা কোথা থেকে পারচেজ করবো, সবাইকে জিজ্ঞেস করতে হচ্ছে, বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট ইট। কিন্তু যদি আমি এটা জানতাম, then I could be a king there, right? So এটা Yes. ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আপনার জন্য যে আপনি এমন একটা জায়গা চুজ করবেন যে জায়গায় ইন্টার্নশিপ করলে আপনি শিখে দেন ইউ উইল বি লাইক এ লায়ন and then go for the job and nobody can teach you, you will teach everybody. Okay? চমৎকার। জি ভাইয়া, বুঝতে Question পেরেছি। ছিল। অসংখ্য কোশ্চেনে অ্যানসার ধন্যবাদ। দিতে পেরেছি কিনা আমি ঠিক মতো? জি ভাইয়া, অসংখ্য জি ধন্যবাদ ভাইয়া। আপনাকে। এই এই পর্যায়ে ক্ষেত্রে আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। কি করব? আচ্ছা আমি করে ফেলি। আচ্ছা হ্যাঁ, যদি বলো। আমরা থ্যাংক ইউ, যদি আমরা রেলেভেন্ট কোনো জবের জায়গা না পাই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে, কিন্তু আমরা চাচ্ছি যেখানে জব করতে, এটা হতে পারে টেসলা, সেক্ষেত্রে প্রয়োজনীয় স্টেপগুলো কি হতে পারে, কিভাবে আমরা আমাদের প্রোফাইলটাকে সেই পজিশনের জন্য রেলেভেন্ট করতে পারি? আন্ডার গ্রাজুয়েটে থাকা অবস্থায় এটা কিছু কিছু ক্ষেত্রে এটা ডিফিকাল্ট হতে পারে। আমার কাছে মনে হয় যে সেই ক্ষেত্রে ইন্টার্নশিপের জন্য এমন একটা টপিক চুজ করা যেটা ওই কোম্পানিতে, যেমন টেসলাতে যদি হয়, তাহলে আমি আমি বলবো যে আমরা যে আমরা পড়েছি ইএমডি পড়েছি না, আমরা ইলেকট্রনিক অ্যান্ড মেকানিক্যাল ডিজাইন, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিজাইন পড়েছি আমরা, রাইট? টেক্সটাইলে জানি না সয়েল ওয়াটার এনভায়রনমেন্টে কিভাবে এই ধরনের কোনো সাবজেক্ট আছে কিনা, বাট আমরা টেক্সটাইলে পড়েছি ইএমডি। এবং ইএমডির ক্ষেত্রে এমন কোনো কোর্স বা এমন কোনো প্রোগ্রাম চুজ করা, যেমন আমি যদি বলি যে ব্যাটারি ম্যানেজমেন্ট বা ইলেকট্রিক্যাল ব্যাটারির ক্ষেত্রে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে আমরা ব্যাটারির ইমপ্রুভমেন্টটা কীভাবে করতে পারবো, লম্বা সময় ধরে চার্জ দেওয়া না লাগবে না, কম সময়ে চার্জ দিয়ে অনেক দূর যাওয়া, যেমন বিড এখন করেছে, মার্কেটে এনেছে নতুন ব্যাটারি যেটা 5 মিনিটে চার্জ হয়ে যাবে, অনেক দূর পর্যন্ত যাবে। হ্যাঁ, এই টেকনোলজিটা নিয়ে যদি কেউ ইন্টার্নশিপ করে, ডাজন্ট ম্যাটার ইউ ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অর সাম আদার ফিল্ড, যদি আপনি এই ধরনের টপিক চুজ করেন, তাহলে সেই ক্ষেত্রে ইটস ভেরি রেলেভেন্ট টপিক উইথ টেসলা। তো প্রথম কাজ হচ্ছে এরকম একটা টপিক চুজ করা, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি এটা কেন চুজ করলাম সেটা দেখানো, যে আমার গোল হচ্ছে এই জায়গায় আমি এটা চুজ করেছি বিকজ আমি এই জায়গাগুলো ক্যাপচার করতে চাই। আমার যে রিসার্চ কোশ্চেন, সেই রিসার্চ কোশ্চেনটা হইতে হবে দ্যাট কোম্পানি ফোকাসড, ওই কোম্পানির যে প্রবলেম আছে। যেমন আমি একটা প্রবলেম এখন বলে দিলাম যে ব্যাটারির প্রবলেম, কম সময়ে চার্জ দিয়ে বেশি দূর যাওয়া যায়, এটা একটা প্রবলেম, এটা নাই এখন। এই জায়গাটা যদি আমি ফোকাস করি যে হ্যাঁ এই টপিকটা আমি নিয়ে কাজ করবো এবং আমার রিসার্চ কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেন এবং এইগুলো আমার অ্যান্সার পেতে হবে, তখন হয় টেসলা না হলে অন্য কোনো কার কোম্পানি আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে সুযোগ দিব, তুমি কাজ করো আমার এখানে এসে, অ্যান্ড দেন তুমি এটা সলভ করো এবং আমাকে সলিউশনটা তুমি 6 মাসের মধ্যে দিবা, এটাই তোমার কেস। দেন ইটস ভেরি ইজি টু এন্টার ইনটু দ্যাট মার্কেট। সো এটা বললাম হচ্ছে শুধু রিসার্চের ব্যাপারে, বললাম থিসিসের ব্যাপারে। যদি কেউ বলে যে না ভাইয়া থিসিস না, আমি ইন্টার্নশিপ করতে চাই এবং থিসিস বেস না, আমি 6 মাস ওদের এখানেই কাজ করব, তাহলে কিভাবে সম্ভব? তাহলে এক্সট্রা অর্ডিনারি কিছু সার্টিফিকেশন আমি করতে পারি, যেমন লিঙ্কডইনের কিছু সার্টিফিকেশন আছে, যেমন আমি যদি বলি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কিছু সার্টিফিকেশন আছে, যেমন ট্রান্সপোর্ট, ডিমান্ড প্ল্যানিং, চ্যানেল প্ল্যানিং, দেন ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম, লজিস্টিক্স ম্যানেজমেন্ট সিস্টেমস, তারপর আছে হচ্ছে সাপ্লাই চেইনের মধ্যে এগুলো বললাম। আবার ডেটা অ্যানালিসিস নিয়ে যদি বলি তাহলে কিছু আসবে, যে পাইথন আসবে, দেন মেশিন লার্নিংয়ের কিছু কোর্সেস থাকবে এখানে, বা সিম্পলি কিছু এমন কিছু এরিয়া থাকবে যে এরিয়াগুলোতে অলরেডি এই কোম্পানিগুলো কাজ করছে, বাট দে আর নট সলভড ইয়েট।
তাদের কিছু প্রবলেমস এখনো বাকি আছে, যেটার জন্য তাদের নিউ গ্র্যাজুয়েট স্টুডেন্ট লাগবে, ফ্রেশ মাইন্ড লাগবে। এবং আপনার যদি সেই কোর্সগুলো করা থাকে, তাহলে আপনি সেখানে এন্টার করাটা আপনার জন্য ইজি হবে। মোদ্দা কথা, টু সাম আপ, আমাকে রেলেভেন্সি খুঁজতে হবে, এবং স্টেপটা হবে রেলেভেন্সি খোঁজার মাধ্যমে। আমাকে প্রথম খুঁজে বের করতে হবে যে আমি কিভাবে কোনো পজিশনের জন্য রেলেভেন্সি ক্রিয়েট করছি। যদি আমার আমার ইচ্ছা থাকে গুগলে যাওয়ার, দেন আমি গুগলের ব্যাপারে সার্চ করবো যে গুগলে কি কি ধরনের ইন্টার্নশিপ পজিশনগুলো খালি আছে, এইগুলো আছে, ওকে। দেন আমি ওই অনুযায়ী স্টেপ নেবো আমার ইন্টার্নশিপের প্রোগ্রাম, যে আমি ইন্টার্নশিপের থিসিসটা এই প্রোগ্রামের উপর করতে চাই, অ্যান্ড দেন আই প্রেজেন্ট ইট, অ্যান্ড দেন দে উইল সে ওকে, ইয়া, we got our candidate, we will appoint you for 6 months. It can be paid, it can be unpaid, but there are lots of opportunities in the market right now, not only in Tesla but other companies as well. So আমার কাছে মনে হয় যে it's like sometimes it look like it's very difficult, but when you enter into the market, then you feel that, oh, now I'm here, so I can buy anything. It's the market, I'm here for shopping. So this is the steps, I believe. Otherwise ডিরেক্টলি তো কানেক্ট করাটা ডিফিকাল্ট। অফকোর্স আপনাকে কোনো না কোনো রেলেভেন্সি খুঁজে বের করে দেন আপনাকে কানেক্ট করতে। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা কোয়েশ্চেন এই রিলেটেডই, লাইক একটু করে ফেলি, যে টেসলার মতো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেক্ষেত্রে আমাদের লিমিটেশনস গুলো কি কি এবং সেগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি? টেসলা খুব ডাইনামিক একটা কোম্পানি, এখানে খুব দ্রুত অনেক কিছু চেঞ্জ হয়। সো চেঞ্জ ম্যানেজমেন্ট সামথিং, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যে কোনো ধরনের চেঞ্জ, পজিশন চেঞ্জ হতে পারে, ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, এরিয়া চেঞ্জ হতে পারে, জায়গা চেঞ্জ হতে পারে, কোম্পানি চেঞ্জ হতে পারে, অনেক মানুষের চাকরি চলে যেতে পারে, অনেক কিছুই হতে পারে, ইউ নেভার নো। বাট এই চেঞ্জটাকে মেনে নিতে হবে। বড় বড় কোম্পানি যেগুলো আছে, যদি বলি যে অ্যামাজনের কথা যদি বলি, গুগলের কথা বলি, ফেসবুকের কথা বলি, তারপরে যদি আমি ই ট্রেডের কথা, মর্গান স্ট্যানলির ই ট্রেড যে কোম্পানি আছে সেটার কথা যদি বলি, বা আরো বড় বড় যত কোম্পানি আছে সেগুলোর কথা যদি বলি, ভলভোর কথা যদি বলি, এদের কোম্পানিটা টিকে আছে কি? শেয়ারের উপর টিকে আছে, রাইট? এবং শেয়ার কখন বাড়বে? যখন শেয়ার প্রাইস তখনই বাড়বে যখন সেল বাড়বে, রাইট? সেলের সাথে শেয়ার কানেক্টেড। সো সেল যত বাড়বে শেয়ারের প্রাইস তত বাড়বে, মানুষ ইন্টারেস্টেড হবে, ইনভেস্ট করবে বেশি, ভেরি সিম্পল। কিন্তু যদি সেল কমে যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু ওদের শেয়ারের প্রাইস কমে যাবে। শেয়ারের প্রাইস কমে যাওয়া মানে হচ্ছে মানুষ ইনভেস্ট করছে না, ইনভেস্টের টাকা তারা উঠে নিচ্ছে, তো শেয়ারের প্রাইস কমে যাচ্ছে। আর ইনভেস্টের টাকা যখন উঠে নিচ্ছে তখন কোম্পানির ইটসেলফ দে ডোন্ট হ্যাভ ফাইন্যান্সিয়াল বাজেট টু ইনভেস্ট, কারণ সেল কমে গেছে, এদিক দিয়ে শেয়ারের প্রাইসও কমে গেছে। সো দুইটা মিলিয়ে তারা কিন্তু অনেক বেশি হিমশিম খাবে এবং তারা লে অফ করবে, প্রচুর পরিমাণে লে অফ করবে। প্রত্যেকটা কোম্পানি করে। গত বছর অ্যামাজন 1 লাখ এমপ্লয়িকে ছাঁটাই করেছে। গত বছর করোনার সময় ভলভো ছাঁটাই করেছে মোর দ্যান 500 পিপল। ছাঁটাই বাছাই সবসময় চলতে থাকে এবং ডিপার্টমেন্ট চেঞ্জ করে, তারপর পজিশন চেঞ্জ হয়ে যাওয়া। যে লিডারশিপ পজিশনে আছে তাকে হয়তো একটা এন্ট্রি লেভেলের পজিশনে কাজ করতে হতে পারে, কোম্পানির ডিমান্ড, কিছু করার নেই। সো এই ধরনের চেঞ্জ ম্যানেজমেন্ট যেই কোম্পানিগুলোতে আছে সেগুলোতে প্রথম যেটা অ্যাকসেপ্ট করতে হবে সেটা হচ্ছে আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে এই চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে। আমি যদি অ্যাকসেপ্ট করতে না পারি, আই ক্যানট বি দেয়ার, I have to be disrupted from there. Very easy. It can be me, it can be anyone else. কিন্তু যদি আমি অ্যাডাপ্ট করতে পারি যে হ্যাঁ সিচুয়েশন এটা হতে পারে এবং ওই সিচুয়েশন অনুযায়ী আমাকে অ্যাক্ট করতে হবে, আজকে আমার যে পজিশন সেই পজিশন কালকে না থাকে, দেন আমাকে ওটা অ্যাকসেপ্ট করে নিতে হবে অ্যান্ড দেন আমাকে সামনের দিকে আগায় যেতে হবে। সো ফার্স্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু টেক ইন মাইন্ড যে চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ ভেরি ডাইনামিক এবং এই চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডাপ্ট করার মতো ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার মধ্যে থাকতে হবে, ইকিউ যেটাকে বলা হয়। এই ইকিউটা আপনার মধ্যে থাকতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স। এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা ডেভেলপ করতে হবে আপনাকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে, প্রথম। 2 নম্বর হচ্ছে অনেক মানুষ, অনেক ডিপার্টমেন্ট, অনেক এমপ্লয়িজ, প্রত্যেকের সাথে আপনাকে লিয়াজও ক্রিয়েট করতে হবে।
আপনাকে তাদের সাথে অংশগ্রহণ করতে হবে। পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ইন্ট্রোভার্ট হন, এই পার্টিসিপেশনের জায়গাটা লিমিটেড হয়ে যাবে। দেন আপনার জন্য ইট উইল বি ডিফিকাল্ট টু গো সামওয়্যার অ্যান্ড দেন সে হ্যালো, মাই নেম ইজ আলান, আই এম দ্য নিউ সুপারভাইজার হিয়ার অ্যান্ড ইউ। এই কথাটা আপনি যদি বলতে না পারেন তার কাছে গিয়ে, দেন সে বলবে, ও ইন্টারেস্টিং, ইয়া আই এম দ্য সার্ভিস ম্যানেজার হিয়ার, ইয়া নাইস টু মিট ইউ আলান, ইয়া what are you doing today, let's have a cup of coffee now and then discuss. This is how it will happen. So introvert ক্যারেক্টারিস্টিক বের হয়ে একটু আউটার এক্সটার্নাল হইতে হবে, একটু 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 আউটবাউন্ড হইতে হবে, একটু এক্সট্রাঅর্ডিনারিলি এক্সট্রোভার্ট হইতে হবে, যেটা আপনাকে পুরো পরিবেশের সাথে মানানসই করে নিতে আপনার জন্য সুবিধা হবে। বড় কোম্পানি, ছোট কোম্পানিগুলোতে এভরিওয়ান নোজ ইচ আদার, কে জয়েন করতেছে না করতেছে। বড় কোম্পানিগুলোতে নোবডি কেয়ারস, কে জয়েন করলো, কে আসলো, কে গেল, নোবডি কেয়ারস। সো এই জায়গাটাতে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, যেটা আমাদের বাংলাদেশি কালচারে একদমই নাই। আমাদের বাংলাদেশি কালচারে আমরা ধারধারি না, একই কাজ করে, যে যার কাজ করতেছে, কথা বললে বললো, না বললে নাই। কেউ কারোর সাথে খুব বেশি ফ্রেন্ডশিপ করে ফেলতেছি, একসাথে যায়া মার্বেল সিঙ্গারা খাচ্ছি 1 ঘন্টা পর পর, বা অন্য কিছু করতেছি, আর আরেকজনের সাথে কথাই বলি না। ইটস নট সেম কালচার হিয়ার। এটা খুবই ডাইনামিক কালচার, পিপল আর ডিফারেন্ট। বিভিন্ন দেশের মানুষ এখানে কাজ করছে, সাউথ আমেরিকা থেকে মানুষ কাজ করছে, ইউরোপ থেকে কাজ করছে, অস্ট্রেলিয়া থেকে কাজ করছে, বাংলাদেশ থেকে আমি কাজ করছি, দেন ইন্ডিয়া থেকে কাজ করছি, এশিয়া থেকে অনেক চাইনিজ মানুষজন কাজ করছে। Everyone has their different culture and you have to accept it and you have to respect it. Then আপনি এই জায়গাতে হ্যাবিচুয়াল হতে পারেন। সো ইটস এ চ্যালেঞ্জ, বাট এটা অ্যাচিভ করা সম্ভব যদি মাইন্ডসেটটা গ্রোথ মাইন্ডসেট থাকে। হ্যাঁ, সো ফিক্স মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটও আমাকে চুজ করতে হবে, যে না আমি গ্রোথ মাইন্ডসেট থেকে আগাবো। হ্যাঁ, এই চ্যালেঞ্জগুলো আমার কাছে মনে হয় বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে বেশি। আদারওয়াইজ বাংলাদেশি স্টুডেন্টরা খুব মেরিটোরিয়াস, ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট, দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট, নো প্রবলেম। কিন্তু মেইন চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায়। ইংলিশটা একটা চ্যালেঞ্জ, ইংলিশে কথা বলা। ইন্ডিয়ানরা ওদের নিজস্ব অ্যাকসেন্ট রেডি করে নিয়েছেন, দ্য হোল ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইন্ডিয়ান অ্যাকসেন্ট। সো ইন্ডিয়ানরা যখন কথা বলে তখন তারা কিছু মনে করে না। চাইনিজরা দেন they have built their own accent very far long ago. So people knows that okay, চাইনিজরা সবসময় তত বদ দিয়ে কথা বলবে, হ্যাঁ, and then they accept also. But what about our accents? Do we follow British accent or we follow American accent, or what we do? So আমাদের একটা নিজস্ব ক্রিয়েট করা উচিত, বা আমি জানি না যে অ্যাকসেন্ট নিয়ে কাজ করা উচিত। ইংলিশের দক্ষতাটা ভালো হওয়া খুব প্রয়োজন, স্পেশালি ইন টেসলা। Different people have a different, they are from Brazil, from Argentina, from Chile, Peru, and different countries, and they have a different accent. Spanish, their different accent. Italian, their different accent. Swedish, their Norwegian, their different accent. So they have to cope up with that accent, and then you have to cope up with your accent. So yeah, those kind of challenges. আরো শুনতে চান? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। না, আপনি যদি বলতে চান ইউ আর মোস্টলি ওয়েলকাম ভাইয়া। কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি মানে ইচ্ছা, শোনার ইচ্ছা, আগ্রহ, এগুলো তো কিছুই শেষ হবে না আসলে। বাট এই পর্যায়ে আমি চাচ্ছিলাম যে ফাহাদ বা প্রভা যদি কারো কোনো ইনকোয়ারিজ থাকে তারা সেটা করে নিতে, কারণ এরপর পরই আমরা আসলে আমাদের সাথে লাইভে যারা যুক্ত রয়েছে তারা অনেক ধরনের কোয়েশ্চেন করছে কমেন্টসে, তো সেগুলো হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করতে চাচ্ছি। এখন তার আগে যদি হচ্ছে আমাদের এখানে যারা ফেলো হোস্ট আছেন আমার, তাদের যদি কোনো ইনকোয়ারিজ থাকে প্লিজ। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে যে এখন তো অনেক দ্বারপ্রান্ত ঘুরছে বাংলাদেশের জন্য, তো টেসলা কিংবা অ্যামাজন এরা তো খুবই গ্রোয়িং ইন্ডাস্ট্রি, গ্রোয়িং একটা কোম্পানি বা সেকশন বলতে পারেন। এগুলো বাংলাদেশে এক্সপেন্ড করার পসিবিলিটি আগামী 4-5 বছরে বা 10 বছরে কিরকম? কারণ এই ধরনের কোম্পানি বাংলাদেশে ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এটা নিয়ে একটা ডিবেট হয়েছিল আমার সাথে আমার ওয়াইফের অ্যাকচুয়ালি, যে টেসলা বাংলাদেশের মার্কেটের জন্য কেমন হবে। এবং ডিবেটে আমি হেরেছি। হ্যাঁ, আমি হেরেছি ডিবেটে। আমি বলেছিলাম যে হ্যাঁ সম্ভব না কেন, কিন্তু আমার ওয়াইফ আমাকে এমন সব লজিক দিয়েছে এবং সে বলেছে যে
এই জিনিসগুলো কি তোমরা ইমপ্রুভ করতে পারো আগামী 5 বছরে? যদি পারো তাহলে হ্যাঁ, টেসলা তোমাদের জন্য। কিন্তু যদি না হয় তাহলে তো তোমাদের জন্য না। তো এবং আমি পয়েন্টগুলোই তুলে ধরতে চাই এইখানে। আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট পয়েন্টস এগুলো। প্রথম কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমাদের এখানে যদি ইলেকট্রিক গাড়ির কথা যদি আমি বলি, এখানে কিছুক্ষণ পর ইলেকট্রিক স্টেশন আছে চার্জ দেওয়ার জন্য। ইভেন দ্য সুপার চার্জার আছে একটু পর। সো আপনি যখন কোনো জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করবেন, দেন ইউ ক্যান চার্জ ইউর কার ইন দ্য রোড। চার্জ এই ইনফ্রাস্ট্রাকচারটা বাংলাদেশে এখনো গড়ে ওঠে নাই। আগামী 4-5 বছরে এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠার সম্ভাবনাও নাই, যতটুকু আমি জানি। সো সেই ক্ষেত্রে চায়না অনেক এগিয়ে গিয়েছে, জাপান অনেক এগিয়ে গেছে। তারা অলরেডি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করেছে এবং এটা করতে তাদের প্রায় 15 বছর সময় লেগেছে। এই ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে 2005 থেকে শুরু করেছে, 2025, তাহলে 20 বছর লেগেছে। তো 20 বছরে চায়না, জাপান, সাউথ কোরিয়া ওরা মোটামুটি ওদের যেই ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ইলেকট্রিক গাড়ি চলার জন্য যে রাস্তা দরকার, তারপর চার্জ দেওয়ার জন্য যে স্টেশন দরকার, দেন মাইন্ডসেট যে এত দামি গাড়ি কিনবো আমি, দেন আমি চালাবো, এই ধরনের জিনিসগুলো, এইগুলো বাংলাদেশের ক্ষেত্রে আগামী 5 বছরে আসাটা একটু ডিফিকাল্ট, যেহেতু আমরা বাংলাদেশ বেসিক নিড নিয়ে আমরা এখনো পর্যন্ত স্ট্রাগল করছি। সো বেসিক নিডগুলো যদি আরো সুন্দরভাবে যদি আমরা গুছাই উঠতে পারি, যে আমাদের পভার্টি, আমাদের আনএমপ্লয়মেন্ট, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের বাসস্থান, প্রত্যেকে একটা করে তাদের ফ্ল্যাট থাকবে বা থাকার জন্য জায়গা থাকবে, যেটা চায়নাতে আছে। হ্যাঁ, দেন আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ, যে মানুষজন গাড়ি ব্যবহার করবে। এখন বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট মানুষ, 165 মিলিয়ন পিপলের মধ্যে কত পার্সেন্ট মানুষ গাড়ি ইউজ করে? এবং এই পার্সেন্টেজটা যদি 5%ও হয়, আমি ধরে নিলাম 5%, আমি ধরে নিলাম 10%, হ্যাঁ, আমি ধরে নিলাম 1.6 মিলিয়ন পিপল গাড়ি ইউজ করে। এই 1.6 মিলিয়ন পিপল যদি গাড়ি ইউজ করে, তাদের গাড়ির মানটা কতটুকু, তারা কত দাম দিয়ে গাড়িটা কিনবে? একটা টেসলা, যেটা আমি মডেল 3 যেটা আমি কিনেছিলাম, সেটা আমার পড়েছিল 700,000 সুইডিশ ক্রোনা, বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকার কাছাকাছি। এখন এই কোটি টাকা দিয়ে একটা গাড়ি কেনা, বা কোটি টাকার কাছাকাছি, বা অর্ধ কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে এই গাড়িটাকে মেনটেন করা, চালানোর সময় মেনটেন করা, কোনো রিক্সা এসে লাগাই দিবে না, কোনো সিএনজি এসে লাগাই দিবে না, আপনি কারোর লাগাই দিবেন না, বা মানুষ যখন ট্রাফিক সিগন্যাল পার হচ্ছে তখন আপনি এনশোর করছেন যে আপনার গাড়ি তাদের আহত করছে না। এইটা আপনি কিভাবে মেনটেন করবেন? ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এটা মেনটেন করাটা জরুরি, বিকজ দে আর হাইলি মেনটেন্ড ভেহিকল, হাইলি মেনটেন্ড। এই হাইলি মেনটেন্ড ভেহিকলকে চালানোর জন্য রাস্তাগুলো হইতে হবে অনেক ভালো, কোনো ভাঙাচোরা কিছু থাকতে পারবে না রাস্তায়। যদি ভাঙাচোরা থাকে তাহলে গাড়ির অবস্থা খারাপ হবে, গাড়ির ব্যাটারি আনস্টেবল হবে। সেই ক্ষেত্রে গাড়ি চালাইতে গেলে গাড়ির মধ্যে প্রবলেম হতে পারে, কারণ গাড়িতে কোনো ইঞ্জিন নেই, শুধু একটা ব্যাটারি আছে। সো বাংলাদেশের এই রাস্তার ইনফ্রাস্ট্রাকচার রেডি করাটা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে পুরোপুরিভাবে হবে কিনা আমি ভবিষ্যতে কেউ বলতে পারে না, হয়তো পারবে, বাট এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা খুব টাফ হবে বাংলাদেশ, এত লম্বা সময়, মানে এত শর্ট সময়ে এত লম্বা কিছু, বড় কিছু করা। দেন আমরা যদি ইকোনমিক কন্ডিশনের কথা চিন্তা করি, একটা কোম্পানি তাদের সেলস টিম ওখানে বসাবে, সেটার জন্য যেই ইনফ্রাস্ট্রাকচার দরকার, এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল অফিস দরকার, দেন পিপল সিকিউরিটি দরকার, অনেক ফরেনাররা সেখানে গিয়ে কাজ করবে। হাউ কুড উই গিভ দ্য সিকিউরিটি টু দ্যাম, লাইক 100% সিকিউরিটি, তাদের কিছু হবে না, তাদের কোনো চুরি হবে না, তাদের কোনো কিছু হারানো যাবে না, তাদেরকে কেউ ক্ষতি করবে না, এই গ্যারান্টিটা আমি কীভাবে দিতে পারি? এই সিকিউরিটি সিস্টেম আমরা এখনো বিল্ড করতে পারি। চায়নাতে বিল্ড করতে পারছে, সাউথ কোরিয়াতে বিল্ড করতে পেরেছে, জাপানে বিল্ড করতে পেরেছে। দে হ্যাভ all everywhere, they have CCTV camera in the traffic system, they have a very automotive traffic system আছে ওদের, কি বলে ওদের ট্রাফিক সিস্টেমের একটা নাম আছে, আমি ভুলে গেছি। তো ওদের এই যে সিস্টেমগুলো তারা ক্রিয়েট করেছে, সেগুলো বাংলাদেশে ক্রিয়েট করতে হলে আরো বেশি লিডার দরকার, যাদের এক্সপিরিয়েন্স আছে এগুলো ক্রিয়েট করা। তো সেই লিডাররা তো বাংলাদেশে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। এখন আমি এখানে যে টাকা স্যালারি পাচ্ছি টেসলাতে, আমাকে বাংলাদেশের কোনো কোম্পানি এত টাকা স্যালারি দিয়ে নিয়ে যাবে, সো আমি বাংলাদেশে গিয়ে কাজ করার যে মোটিভেশন, সেটা তো হারাই ফেলতেছি। সো আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা যে বাংলাদেশে কাজে লাগাবো, সেটার তো কোনো সুযোগ আমি পাচ্ছি না। আমার মতো এরকম হাজারো এরকম আলান আছে যারা হয়তো বিভিন্ন দেশে অনেক প্রেস্টিজিয়াস জব করছে, তারা বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পরিমাণ স্যালারি তারা কখনোই পাচ্ছে না বা পাবে না যদি বাংলাদেশে ব্যাক করে। তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো রেডি করবে কে?
রেডি করার জন্য তো ওইভাবে মানুষ আমরা খুঁজে পাচ্ছি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই জায়গাগুলো থেকে যদি বের হয়ে আসতে পারি, সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিকেশন সিস্টেম, এবং আমাদের রিক্সা রিক্সা দেখা যাচ্ছে 2 কোটি মানুষ রিক্সা চালাচ্ছে। এখন এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে যে আমরা যারা গাড়ি চালাই তারা সাইকেলের জন্য বা রিক্সার জন্য আলাদা জায়গা, সাইকেলের জন্য আলাদা রোড, গাড়ি চালানোর জন্য আলাদা রোড। মোটরওয়ে মানে হাইওয়ে যেটা আছে সেটাতে অন্য কোনো গাড়ি চলবে না। হ্যাঁ, এবং হাইওয়ের জন্য বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয় ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যেকোনো মানুষই পেতে পারে। তো এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য অনেক টাফ হবে টেসলা বা অ্যামাজনের মতো কোম্পানিকে আমাদের বাংলাদেশে এস্টাবলিশ করা। কোনো কিছু ইম্পসিবল না, বাট স্ট্রাগল তো আছে। নিয়ার ফিউচারে না। আপনি কি আমার সাথে একমত কিনা ফাহাদ? হ্যাঁ, বাট হয়তো আমরা খুবই ব্রডলি চালু করতে পারবো না, বাট কোনো রিজনে কোনো সিলেক্টেড এরিয়াতে হয়তো আমরা এই সব সার্ভিসগুলো চালু করতে পারবো, এটা আমার ধারণা। একটা সিলেক্টিভ এরিয়ার নাম বলেন আমাকে, দেখি আমি চিন্তা করতে পারি কিনা। যেমন ধরেন ঢাকাতে আমাদের যে পার্টগুলো হচ্ছে ওয়েস্টার্ন কালচারের কাছাকাছি, মানে ওয়েস্টার্ন ডিজাইনের পাশাপাশি কাছাকাছি চলে গিয়েছে, কিংবা হচ্ছে ধরেন রাজশাহীতে বা হচ্ছে যশোরে আমরা এই এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, এই আইডিয়াগুলো টেস্টিং এর জন্য, অ্যানালাইসিস, আমরা ওদিক থেকে আমরা ডেটা কালেক্ট করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, পরবর্তীতে হোল রিজনে আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা সেটা আগায় নিতে পারি আমাদের আইডিয়া থেকে বা ধারণা থেকে বা রিসার্চের রেজাল্ট থেকে। প্রোটোটাইপিং এর ক্ষেত্রে হয়তো আমি জানি না এটা কতটা ভায়াবল হবে, কারণ সিকিউরিটি সিস্টেমে বাংলাদেশ খুব মানে অনেক লো র্যাঙ্কিং এ আছে সিকিউরিটিতে। সো ফরেনার এসে কাজ করতে চায় না খুব একটা, কারণ সিকিউরিটি প্রবলেম। আর তারপরে কথা হচ্ছে যে মার্কেট এক্সপেনশন করতে হলে ক্যাপিটালে থাকতে হবে। সো যদি আমি একটু ডিসকাশনের দিকে যাচ্ছি, জাস্ট 1 মিনিট নিব। যদি ঢাকাতে হয় তাহলে সিকিউরিটি প্রবলেম প্লাস হচ্ছে অনেক বেশি পলিউটেড। সো মার্কেট এক্সপেনশন করা সম্ভব না। ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হলে ঢাকাকে পুরোপুরিভাবে ভেঙে তারপর বিল্ড করতে হবে, হুইচ ইজ নট পসিবল। আর যদি রাজশাহী বা যদি সিলেট হয় বা আরেকটু দূরে যাই, বগুড়া হয় বা যে সমস্ত সিটিগুলো একটু গ্রিন সিটির মতো আছে এখন, ওগুলোতে যদি হয় দেন মার্কেট এক্সপেনশন করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে পুরো কান্ট্রির জন্য। ডিস্ট্রিবিউশন এবং লজিস্টিক্স দুটো ওয়েতেই এটা অনেক ডিফিকাল্ট, বাট অফকোর্স দেয়ার ইজ এ পসিবিলিটি। এবং ভবিষ্যৎ কেউ জানে না, হয়তো আমাকে আপনারা ইনভাইট করতে পারেন বাংলাদেশে আসার জন্য, and then I can invest on something, I don't know. আমি বাংলাদেশে দিকে নিয়ে কাজ করতে খুব ইন্টারেস্টেড। অবশ্যই আমরা সুযোগ তৈরি হলে অবশ্যই আপনাকে ইনভাইট করব। এই পর্যায়ে প্রভা, আপনার যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা কমেন্ট সেকশন থেকে কোয়েশ্চেন নেওয়ার জন্য এগিয়ে যাব। জি, আমার মনে হচ্ছে কমেন্ট সেকশনের দিকে যাওয়া উচিত, সেখানে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। মেহের, আপনি যদি কিছু বলেন। আচ্ছা, আমি কমেন্ট সেকশন থেকে একটা কোয়েশ্চেন নিচ্ছি। তো সাদিয়া সুমাত উনি আস্ক করেছেন যে প্রত্যেক ইন্টারভিউতেই বেসিক কয়েকটা কোয়েশ্চেন করা হয়, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে প্রিপেয়ার করা উচিত? ভাইয়া যদি একটু বলতেন, কারণ যেহেতু আপনি নিজেও বেশ কয়েকটি ইন্টারভিউ হচ্ছে আপনি কন্ডাক্ট করেছেন, সো সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন, বা মানে একদম র্যান্ডমলি যেগুলো কিছু কমন কোয়েশ্চেন্স বারবার ম্যাক্সিমাম ইন্টারভিউতে ফেস করতে হয় সে সম্পর্কে আমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করব বা কিভাবে অ্যান্সারগুলো দিব বা অ্যাপ্রোচ করব, যদি একটু বলতেন। অনেক বড় টপিক, বাট খুব ছোট করে বলি। খুব কমন কিছু কোশ্চেন থাকে, যেমন আপনাকে ইন্ট্রোডিউস করতে বলবে প্রথম, যেটা খুবই কমন যে কোনো ইন্টারভিউতে থাকে, যে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। দেন চেষ্টা করে 1 মিনিটের মধ্যে ইন্ট্রোডাকশনটা শেষ করা। 1 মিনিটের মধ্যে আমার সিভিতে যা আছে তার বাইরে কিছু বলা। এই রোলের সাথে ইম্পর্টেন্ট, যে রোলের জন্য আমি ইন্টারভিউ দিচ্ছি সেই রোলের সাথে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেটা 1 মিনিটের এই জায়গাতে নিয়ে আসা। উদাহরণ দেই, যেমন যদি কেউ সাপ্লাই চেইন ম্যানেজারের জন্য ইন্টারভিউ দেয় আর সেখানে যদি তাকে বলা হয় যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, দেন আমি ফোকাস করব বারবার আমার সাপ্লাই চেইনের যে দক্ষতাগুলো আমার আছে, আমি সাপ্লাই চেইনের কোন কোন প্রজেক্টগুলোতে কাজ করেছি, সেখানে আমার রোল কি ছিল, আমি কিভাবে প্রজেক্টগুলো হ্যান্ডেল করেছি, আমার লিডারশিপ এক্সপিরিয়েন্স আছে কিনা, আমি সাপ্লাই চেইনের ক্ষেত্রে কিভাবে কেপিআই মেনটেন করি, বা আমি
কেপিআই এর ক্ষেত্রে বাদই দিলাম। যদি সাপ্লাই চেইনের ক্ষেত্রে যদি বলতে হয় যে সাপ্লাই চেইন বলতে আসলে আমি এতদিন যে কাজ করেছি সেখানে আমার ভূমিকাটা কি? যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয় তাহলে সে তার বইয়ের একাডেমিক যে স্কিল আছে সেখান থেকে সে নিবে। যেমন সে যদি সাপ্লাই চেইন প্ল্যানার হিসেবে জয়েন করে একটা এন্ট্রি লেভেলের পজিশন, এই সাপ্লাই চেইন প্ল্যানার হিসেবে যদি জয়েন করে বা অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার হিসেবে যদি জয়েন করে, তাহলে সেখানে সে বলতে পারবে যে হ্যাঁ, আমি সাপ্লাই চেইনে কাজ করার আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর আমার যে কোর্সেস ছিল সেগুলোতে আমার রেজাল্ট খুব ভালো ছিল। আমি আমি মনে করি যে আমি সাপ্লাই চেইনে খুবই স্কিলড একজন পারসন এবং আমার থিওরিটিক্যাল নলেজ অনেক বেশি এনরিচড, যেখানে আমি আমার নিজেকে এই রোলের জন্য খুব বেশি যোগ্য মনে করছি। এভাবে করে আমি প্রথম ১ মিনিট চেষ্টা করব যে ইন্টারভিউয়ার যে অ্যাটেনশনটা আছে সেটা নেওয়ার জন্য। এটা প্রথম। ২ নাম্বার হচ্ছে যে কোম্পানির ওনাররা যদি ইন্টারভিউ নেয় বা সিইওরা যদি ইন্টারভিউ নেয় তখন তারা জিজ্ঞেস করে যে আমি আপনাকে কেন হায়ার করবো এই পজিশনে? এটা অ্যাকচুয়ালি আমার স্ট্রেংথ জানতে চাওয়া হচ্ছে, যে আমার স্ট্রেংথ কি কোম্পানিতে কাজ করার, কেন সে আমাকে হায়ার করবে, কি এমন ইউনিকনেস আছে আমার মধ্যে যেটা আমার মধ্যে তারা পাচ্ছে অন্য কারোর মধ্যে পাচ্ছে না। সেখানে আসলে আমার কথা বলতে হবে আমার স্কিল নিয়ে, যে আমি এবং স্পেসিফিক স্কিল ধরে যে আমি এই একটা ডেটা এন্ট্রি অপারেটর, সে বলবে যে আমি টাইপিং এ খুব ভালো, আমি এক্সেলে খুব ভালো কাজ করি, আমি মাইক্রোসফট অফিসের কাজগুলো ভালো পারি। একজন রিসেপশনিস্টের জবে সে বলবে যে আমি 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 পিপলকে ওয়েলকাম করতে পছন্দ করি, পিপলকে মিট করতে পছন্দ করি, সো দ্যাট এই রোলের সাথে আমার স্ট্রেংথটা আমি দেখাতে পারি। তো অনেকে হয়তো বলবে যে হ্যাঁ, এই কাজটা তো আরো অনেকে পারে, তুমি কিভাবে পারো? তখন এক্সাম্পল দাও, যে মনে করেন আপনি হচ্ছেন একজন কাস্টমার এবং আমি আপনার কাছে মিট করছি, দেন আমি আপনার সাথে কিভাবে মিট করব? যদি এটা সাপ্লাই চেইনের ক্ষেত্রে হয় বা যদি এটা একটা বাইং পজিশনের জন্য যদি হয়, যে একটা বায়ার সে বাংলাদেশে গিয়েছে, এখন সে কিভাবে হ্যান্ডেল করে বাংলাদেশের কালচারকে বা কিভাবে অর্ডার প্লেস করবে সেখানে। এখন বায়ারের পজিশনে যদি কেউ ইন্টারভিউ দেয় এবং সে যদি অন্য টপিক নিয়ে কথা বলে যে হ্যাঁ, আমার তো খুব আমি নেটওয়ার্কিং করতে পছন্দ করি, আমার কমিউনিকেশন স্কিল ভালো, এগুলো বললে হবে না। খুব স্পেসিফিক ভাবে ধরে বলতে হবে যে আমি ইমেইলিং এ খুব ভালো, আমি ইমেইল খুব ডিটেলসে ধরে আমি ইমেইল করি এবং আমি ইমেইল রিপ্লাই করার জন্য আমি ফ্ল্যাগ ইউজ করি। আমি ইমেইল যে সফটওয়্যারটা আছে আউটলুক, সেটাতে আমি খুব ভালো করে আমি স্কিলড। মানে বোঝা গেল আপনি কমিউনিকেশনে ভালো। এটা আপনাকে ইউনিক করে ফেললো অন্যান্য ক্যান্ডিডেট। সো এই ইউনিকনেসটা তুলে ধরা ইন্টারভিউয়ারের সামনে, যে আমি খুব ইউনিক, আমাকে যদি তুমি না নাও তাহলে তুমি পস্তাবা। এটা বাংলা ভাষায় বললাম আর কি। তো এইভাবে বোঝায় দেওয়া তাকে যে দেখো, তুমি যদি আমাকে না নাও তাহলে কিন্তু ঠকবা, আজকে রাত পর্যন্ত অফার আছে, রাতে ফোন দিও, কালকে সকাল থেকে জয়েন করবে। এই জিনিসটা বোঝায় আসতে হবে তাকে, ঠিক আছে? আচ্ছা, আর জি আর ভাইয়া। আরেকটা কোশ্চেন থাকে যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমরা অনেকে এটাকে ভুলভাল অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আম, তোমার কি কোনো প্রশ্ন আছে? আমার ইন্টারভিউ শেষ এবং তুমি খুব ভালো ইন্টারভিউ দিয়েছো, এগুলো সবারই বলে অ্যাকচুয়ালি ওরা। আমিও বলি, যখন আমি ইন্টারভিউ নিই আমিও সবারই বলি, এটা আমার বলতে হবে, এটার নির্দেশ। সো তুমি খুব ভালো ইন্টারভিউ দিয়েছো, আচ্ছা, বাট তোমার কি ইন্টারভিউ শেষ করার আগে কোনো প্রশ্ন আছে? আমি বললাম না স্যার, আমার তো কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, টাটা, বাই বাই, আজকে শেষ, টাটা হয়ে গেল, আর টাটা, আর কল করবেন, বিকজ আপনার এই রোল নিয়ে কোনো ইন্টারেস্টই নাই। যখন তারা দেখবে আপনার রোল নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, ওয়াই শুড দে হায়ার ইউ? You have to show your interest about the company, about the role. আপনাকে প্রশ্ন করতে হবে about the role, যে আচ্ছা, আমি দেখলাম এই পজিশনের জন্য এই জিনিসগুলো দরকার এবং আমি দেখলাম যে এই পজিশনের জন্য আপনারা এমন একজন মানুষকে খুঁজছেন, কিন্তু আমার স্কিল, সব স্কিলই মিলেছে, কিছু স্কিল মিলে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কতটা চ্যালেঞ্জ ফেস করবো এই হায়ারিং প্রসেসে বা রিক্রুটিং প্রসেস? আমি আগামী 6 মাসে যদি আমি জবটা পাই, তাহলে আগামী 6 মাস আমার চ্যালেঞ্জ কি হবে এই জবে সাস্টেইন করার জন্য? আমি দেখেছি তোমাদের কোম্পানি নিয়ে আমি অ্যানালিসিস করেছি ইন্টারভিউর আগে, এবং তোমাদের কোম্পানিতে দেখেছি তোমাদের কোম্পানির সেল ডাউন হচ্ছে। তোমরা সেলস ডাউনের এই ব্যাপারটাকে তোমরা কিভাবে অপটিমাইজ করছো? তোমাদের অপারেশন ফ্যাসিলিটিকে কিভাবে এনরিচ করছো বা ব্রড করছো তোমরা এই সেলসকে ডাউন না হওয়ার জন্য? তোমাদের মার্কেটিং টিম কিভাবে কাজ করছে? অনেক কোশ্চেন্স আছে, এবং কোশ্চেনটা এমনভাবে করতে হবে যেন ইন্টারভিউয়ার নিজেও খুব সারপ্রাইজ হয় যে ওয়াও, হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ নলেজ, হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ অ্যানালিসিস বিফোর দ্য ইন্টারভিউ, হি ইজ ভেরি ইন্টারেস্টিং ক্যান্ডিডেট। এবং আপনি অ্যান্সারটা পাবেন এবং অ্যান্সারটা আপনি বুঝাবেন যে হ্যাঁ, আমি অ্যান্সারটা বুঝতে পেরেছি।
বেশি আর্গুমেন্ট করা লাগবে না ওখানে, বাট আপনি কোশ্চেনটা করে কোশ্চেনটা ওদিকে ছুড়ে দিবেন, বিকজ ইন্টারভিউ প্রসেস ইজ অলওয়েজ ইন্টারঅ্যাক্টিভ বোথ ওয়ে। ইটস নট লাইক ওয়ান ওয়ে, আপনি কোশ্চেন করে যাবেন আর আমি খালি অ্যান্সার দিয়েই যাবো চাকরিটা পাওয়ার জন্য। নো, চাকরিটা আমি করবো কিনা সেটাও তো আমার একটা ব্যাপার আছে, আমাকেও খেলতে হবে এখানে, দুই ওয়েতেই যাইতে হবে। শুধু স্ট্রাইকারের কাছে বল দিলেই হবে না, মিডফিল্ডার থাকতে হবে, ডিফেন্ডার থাকতে হবে, রাইট? তারপরে তো গোলকিপার আছে। I think that can be the answer. ধন্যবাদ ভাই, এত সুন্দর করে হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা শেয়ার করার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি। তো একজন কোয়েশ্চেন করেছেন যে আন্ডারগ্রেড লাইফ থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর কোর্সগুলো করতে চাইলে কোন ইনস্টিটিউটের সার্টিফিকেটটা সিভিতে বেশি ভ্যালু অ্যাড করবে, বা এরকম কোনো স্পেসিফিকেশন রয়েছে কিনা যে এই ইনস্টিটিউটগুলো থেকে হচ্ছে সার্টিফিকেট আনলে রোডটা আর একটু স্মুথ হতে পারে? আমি তো আইএসসি থেকে নিয়েছিলাম, আইএসসি থেকে সিএসসিএ করেছিলাম, সিএসসিএম করার ইচ্ছা ছিল, বাট আমরা 4 জন স্কলারশিপ পেয়েছিলাম এখানে, ফুল ফি স্কলারশিপ পেয়েছিলাম, সেই জন্য কোর্সটা করা হয় আমাদের। তো আইএসসিএ থেকে করা যেতে পারে, বাট এত টাকা দিয়ে একটা সার্টিফিকেশন নেওয়া আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য উচিত হবে বলে আমি মনে করি না। যদি টাকা থাকে তাহলে ইটস গুড, বাট টাকা না থাকলে এই ধরনের কোর্স করা ঠিক হবে না। সিএসসিএমপি নামে একটা অর্গানাইজেশন আছে, সিএসসিএমপি, ওইখান থেকে সাপ্লাই চেনের উপর রিলেটেড অনেকগুলো কোর্স আপনারা করতে পারবেন। আপনারা ডিমান্ড প্ল্যানিং এর উপর কোর্স করতে পারবেন, আপনারা চাইলে আপনারা ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টের উপর কোর্স করতে পারবেন, সাপ্লাই চেন ম্যানেজমেন্টের উপর কোর্স, অনেকগুলো কোর্স আছে, সো সেগুলো করতে পারবেন। আমার কাছে মনে হয় এটা ভালো হবে। বাট আন্ডার গ্রাজুয়েট লাইফে সাপ্লাই চেনের উপর কোর্স করে রিলেটেড করাটা টাফ। তো সেই ক্ষেত্রে আমি বলবো আন্ডার গ্রাজুয়েট শেষ করার পর যদি আপনি স্যালারিতে একটু টাকা জমিয়ে দেন, আপনি সিএসসিএমপি যেই সাপ্লাই চেন ম্যানেজমেন্টের যে ইন্টারন্যাশনাল যে কোর্সটা আছে সেটা যদি করেন আপনি ভালো ভ্যালু পাবেন। এটা অ্যাড করতে চাচ্ছি যে একটু অ্যাড করি যে অনেকেই দেখা যায় যে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে টিউশনি করছে, তো সেই ক্ষেত্রে তাদের সেভিংস জমিয়ে কি তারা এইগুলো অ্যাভেল করতে পারবে কিনা, বা ওই অ্যামাউন্টটা কি হবে কিনা আর কি, মানে কি বলবো আর কি, মানে হ্যাঁ এগুলো তো সাধারণভাবে এক একটা কোর্সে সাধারণভাবে $400 বা $450 মতো খরচ হয়, এবং এটা আমার কাছে মনে হয় একটা স্টুডেন্টের জন্য অনেক টাকা। যারা টিউশন করছে, যারা যদি সেভ করতে পারে, দেন ইটস খুব একটা যে ভ্যালু অ্যাড করবে তা না। কারণ আন্ডার গ্র্যাড লেভেলে আপনি জব করবেন হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে যখন জয়েন করবেন, বা একেবারে ট্রেনিং অফিসার হিসাবে, ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করবেন। তো ওইখানে আপনার শেখার জায়গাটাই বেশি থাকবে। এই ধরনের ইনভেস্টমেন্ট করতে হবে একটু পরে, যখন আপনি কাজটা শিখে ফেলেছেন, এখন আপনি রিলেট করতে পারছেন কোনটার সাথে কোনটা করবেন। যেমন আমি আইএসসি থেকে সিএসসি এর করেছিলাম সেই 2016-তে, যখন আমি অলরেডি এইচএনএম এ জব করছি তখন। সো তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ সাপ্লাই চেন অ্যানালিস্টের একটা কোর্স করা উচিত। দেন আমরা পার্টিসিপেট করেছি, আমরা স্কলারশিপ পেয়েছিলাম, দেন আমরা করেছি। কিন্তু আমরা কিন্তু নিজের টাকা খরচ করে করিনি, নিজের টাকা খরচ করে অ্যাকচুয়ালি কিছুই করিনি। সো টাকার মায়াটা থাকা উচিত, বিকজ বিদেশে পড়তে আসার যাদের এক্সপিরিয়েন্স বা যাদের ইচ্ছা আছে, স্বপ্ন আছে, তারা প্লিজ টিউশন করে করে এখন টাকা জমান। বিকজ আপনারা যত টাকা জমাবেন তত আপনার ড্রিম সাকসেসফুল হবে। আপনি দেশের বাইরে অন্য একটা কোর্সে পড়তে আসতে পারবেন। সবাই তো আর স্কলারশিপ পায় না, যারা পায় তারা তো লাকি, যারা পায় না তাদের কি স্বপ্ন বসে থাকবে? তারাও তো স্বপ্ন দেখে দেশে বাইরে আসার। যারা সেকেন্ড ক্লাসে পাস করে টেক্সটাইল, তারাও তো স্বপ্ন দেখে। যেমন আমি স্বপ্ন দেখেছিলাম এক সময়, টেক্সটাইল থেকে সেকেন্ড ক্লাস পেয়েও আমি স্বপ্ন দেখেছিলাম দেশে বাইরে আসার। আমি তো আছি, আমি তো এসেছি, আমার মতো হয়তো আরো অনেক মানুষ স্বপ্ন দেখছে, তারাও তো চায় দেশে বাইরে আসতে। তো তাদেরকে আসার জন্য কিছু টাকা তো তাদের থাকা লাগে, এবং সেই টাকার পরিমাণটা তারা টিউশনের মাধ্যমে, জবের মাধ্যমে তারা ম্যানেজ করে তারপর তারা যেন আসে। বাবা মার টাকা খরচ করে দেশের বাইরে পড়াশোনা করতে আসাটা আমার কাছে মনে হয় এটা একটা লাক্সারি, এবং এই লাক্সারি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিদেশের বাড়িতে কেউ বাবা মার কাছ থেকে 18 বছর হয়ে যাওয়ার পরে টাকা নেয়, কেউ নেয়, সবাই নিজে নিজে ইনকাম করে নিজেরটা নিজে চায়। সেই অ্যামাউন্টটা সম্পর্কে কি আমরা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া পেতে পারি যে ঠিক কতটুকু অ্যামাউন্ট হয়তো বা আমরা জমাতে পারি? বা
এরকম? যদি ইউরোপের জন্য চিন্তা করতে হয় তাহলে 12 থেকে 15 লাখ টাকা তো থাকা লাগবে মোটামুটি সবকিছু মিলিয়ে, আচ্ছা। টিউশন ফি প্লাস চলার খরচ সবকিছু মিলিয়ে। আর যদি ইউএস এর জন্য হয় তাহলে আরেকটু বেশি লাগবে, যেহেতু এক্সপেন্সিভ লাইফ দেয়ার। বাট ইউএস এর ক্ষেত্রে অনেকেই স্কলারশিপও পায়, ইউরোপে স্কলারশিপটা কম পাওয়া যায় কারণ খুব লিমিটেড। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 12 থেকে 15 লাখ টাকার মতো জমাতে পারলে আমার কাছে মনে হয় দেন ইউ ক্যান প্ল্যান অ্যাবাউট। ধন্যবাদ ভাইয়া। আরেকজন কোয়েশ্চেন করেছে, ভাই আপনি তো জবের পাশাপাশি পড়াশোনা কিভাবে ক্যারি অন করেছেন, ওই এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন প্লিজ। দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ভাইয়া, ভেরি ভেরি ডিফিকাল্ট। আমি অ্যালিকোতে যখন 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 জয়েন করি তখন আমার ফুল টাইম স্টাডি অ্যান্ড ফুল টাইম জব। সো আমি জবের এখানে কথা বলি এরকমভাবে যে আমি ক্লাসের পর অফিস করতে আসবো, 40 আওয়ার্স করতে হবে জব পার উইকে। তো আমি শনিবার এবং রবিবার 12 ঘন্টা করে জব করি, যদিও পুরো অফিস বন্ধ, কিন্তু আমি আসবো, আমি এসে 12 ঘন্টা করে জব করব, 24 ঘন্টা চলে গেল, বাকি 16 ঘন্টা আমি 5 দিন ক্লাসের পরে এসে কাজ করব, জব করব। তো এইভাবে করে আমি 6 মাস আমি পড়ালেখা চালাই। 6 মাস পর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমি একটা সেমিস্টার শেষ করি, দেন আমি পজ নেই। এবং তারপর করোনার সময় যখন অফিস হোম থেকে ছিল, মানে আমি বাসা থেকে অফিস করতে পারবো এরকম যখন ছিল, এবং পড়ালেখাটাও বাসা থেকে অফিস পর্যন্ত ছিল, তখন আমি আমার গ্রাজুয়েশন শেষ করি, মাস্টার শেষ করি। আর ইনফরমেটিক্সটা এটা পুরোটাই ডিস্টেন্স কোর্স। সো আমি অফিস করি, উইকেন্ডে পড়ালেখা করি। সো ইটস বোরিং, রাইট? ভেরি বোরিং, বাট দিস ইজ হাউ ইট ইজ। পড়ালেখা করি, আমার ইচ্ছা প্রোগ্রামার হওয়ার, সো আমি প্রোগ্রামিং করতে পছন্দ করি, সেজন্য আমি এখানে পড়ালেখা করি। আর যখন এইচএনএমে ছিলাম তখন আমার কোর্সটা ছিল ইভিনিং কোর্স, নর্থ সাউথে ইভিনিং প্রোগ্রাম ছিল এমবিএ। সো ইভিনিং এমবিএতে আমি অফিস করার পরেই চলে যেতাম, আর উইকেন্ডে আমি পড়ালেখা করতাম। সো গত 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত আমার খুব কম উইকেন্ড ছিল যে উইকেন্ডে আমি খুব ফ্রি। সো আমার যেই উইকেন্ডে আমি খুব ফ্রি, সেই উইকেন্ডে আমার ফ্যামিলি আমাকে বলে যে হ্যাঁ এবার আমরা ঘুরতে যাবো কোথাও, মানে এই উইকেন্ডে তোমার কোনো লেখাপড়া নাই, দ্যাটস গুড। সো আমার খুব কম উইকেন্ডে আমি পেয়েছি যে সময় আমার পড়ালেখা নাই। সো এটা একটা লেসন আমি বলবো যে আপনাকে পড়তে হবে সবসময়। সাকসেস ইজ নট ভেরি কনস্ট্যান্ট, ইটস ভেরি অ্যাবস্ট্রাক্ট। আজকের সাকসেস কালকের ফেলিয়ার হতে পারে, আজকের ফেলিয়ার কালকে সাকসেস হতে পারে, এবং এটার কোনো সংজ্ঞা নাই কে সাকসেস কে ফেলিয়ার। জাস্ট বেশ কিছুদিন আগেও আমাকে আপনারা ইনভাইট করেন নাই, বিকজ আমি তখনও হয়তো ওই জায়গায় যেতে পারি না। বাট যখন আমি জয়েন করেছি তখন অনেক জায়গা থেকে অনেক কল এসছে, নিউজ পেপার থেকে কল এসছে, মিডিয়াতে আমাকে ইনভাইট করেছে, আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করছে। কেন? বিকজ পিপল ওয়ান্টস টু নো অনলি মাই স্ট্রাগল সিচুয়েশন, কিভাবে আমি স্ট্রাগল করছি। সো আজকের সাকসেস কালকে ফেলিয়ারও হতে পারে, এই জন্য কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকা। যখনই আপনি সময় পাবেন, read different things and you will learn different things. Who knows which is useful for you in future. Okay? জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমরা আমাদের আজকের পডকাস্টের একদমই শেষের পর্যায়ে চলে এসেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং এত ধৈর্য সহকারে এত সুন্দরভাবে আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি ভাইয়াকে আমরা আমাদের সামনের পডকাস্টে সাথে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য, এবং আমি আপনাদের ধৈর্যেরও তারিফ দিচ্ছি যে আপনারা এত ধৈর্য সহকারে এতক্ষণ শুনলেন, বিকজ ইটস রিয়েলি বোরিং সামটাইমস লাইভ প্রোগ্রাম। বাট আমি চেষ্টা করেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আশা করি এই ইনফরমেশনের মাধ্যমে আপনারা আরো বেশি মোটিভেট হবেন আপনাদের ফিউচার ক্যারিয়ারের জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে। জি ভাইয়া, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অপরচুনিটি, এন্ড আমরা অ্যাকচুয়ালি নিজেদেরকে লাকি মনে করছি যে আমরা আমাদের এরকম এক্সপিরিয়েন্স একজন
বা মানে বড় ভাইয়ের কাছ থেকে আমরা এত কিছু জানতে পারছি। সো এটা বেসিক্যালি আমাদের জন্য একটা অপরচুনিটি, এন্ড আমরা হচ্ছে নিজেদেরকে লাকি চিন্তা করছি এই হিসেবে। সো ভাইয়া আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ, এন্ড আমাদের সাথে এতক্ষণ যারা দেখছিলেন, আপনাদের লাইভে যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওকে, আমরা আজকের অনুষ্ঠান তাহলে শেষ করতে পারি এখানেই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।